লাল লাল। আর উই লাইভ ইয়েট চলে এসেছে? আই ডোন্ট নো। এখনো আমি পাইনি। আই গেস লাইভ। হ্যাঁ, উই আর লাইভ। ওকে। আরে হেভি লাগতেছে তো, পুরো ঈদ ঈদ একটা ভাইব চলে আসছে সন্ধ্যাপা। হ্যাঁ, তা তো আসবে, এই জন্যই তো আমি রেড করছি। ওকে, ওয়েলকাম টু মুনজামেদ শো। ঈদ মোবারক আমরা অ্যাডভান্স বলে দিচ্ছি, বিকজ সন্ধ্যাপা অনেক বিজি, তাকে খুঁজে পাওয়া যায় না। এই জন্যে আমরা ভাবলাম যে ঈদের আগে একটা শ্যুট করি, এবং এই শ্যুটটা আমরা ঈদ নিয়ে কথা বলবো, কিন্তু টাইটেলটা দেওয়া হয়েছে এখন যা যা হচ্ছে সেইখান থেকে টাইটেল দিচ্ছি, অ্যান্ড আরও কিছু টপিক আছে সেগুলো আমরা কথা বলবো। সন্ধ্যাপা আপনি আচ্ছা ওকে পেয়েছেন? হ্যাঁ, পেয়েছেন। একটু সরি আমার হ্যালো গলাটা বলবো? জি হ্যালো বলতে। হ্যালো, হাই। হাই। আচ্ছা ওকে, প্রথমত আমি একটা ঈদ মোবারক, আপনাকে খুব সুন্দর লাগছে। জি, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আপনাকে তো আমি সালমান শাহ নায়িকা বলি। আপনারা ছবিটা আমার রিলিজ হয়নি, সালমান শাহ নায়িকা বলে লাভ। রাইট, ওই কমেন্টগুলো আমরা নিব, কয়েকটা কমেন্ট যেগুলো আপনার কমেন্টগুলো আসছে সেগুলো আমরা কথা বলতে পারবো। সন্ধ্যাপর শো যাওয়ার পরে অনেকেই খুব অবাক হয়েছে যে উনি এতদিন কোথায় ছিলেন। একটু বলেন আপনি শোয়ের আপনার রেসপন্স কিরকম, যখন আপনি প্রথম শোতে আসলেন আমার এখানে, অনেকদিন পর আপনাকে দেখলো মানুষজন, লং টাইম, আপনার কেমন লাগলো আসলে? 20 ইয়ার্স, তাই না? হ্যাঁ, রাইট। একটু বলেন। হ্যাঁ হ্যাঁ, অনেকেই কোশ্চেন করেছে যে আমাকে অনেক ভালো লাগছে, অনেক সুন্দর লাগছে। সরি আমি আগেই বলে নিই মঞ্জু ভাই, আমার গলাটা আজকে ভাঙা, অনেক মানে ওয়েদার চেঞ্জ হচ্ছে, ঠান্ডার জন্য। সাউন্ডটা কি ঠিক আছে? না, ওটা আমার নাড়া পড়ছে, সাউন্ডটা ঠিক নাই আসলে। একটু সাউন্ডটা মানে ঠিক না না, ওটা খুলো আর এটা একটু ক্যামেরা। হ্যাঁ, আমার মনে হয় এখন ঠিক হওয়ার কথা। একটু করে তুমি এখানে না শুধু আমি একটু বসে, অসুবিধা নেই, তুমি এখানে বসতেও পারো। হ্যাঁ, বসে তুমি এখানে করতে পারো, অসুবিধা নেই। তুমি রঞ্চন্দাকে ধরো, হ্যাঁ তুমি দাঁড়াও করতে পারো, অসুবিধা নেই। ওকে, ইজ ইট ওকে? সাউন্ড ঠিক আছে? সাউন্ডটা তো আমি বুঝতে পারছি না, সাউন্ড ঠিক আছে? হ্যালো হ্যালো, যারা ওরা আছে শিলারা বলতে পারবে সাউন্ডটা কি ঠিক আছে? ওরা তো ভিডিও নিয়ে বিজি, ওরা সাউন্ড শুনতে পাচ্ছে না। হ্যালো, সাউন্ড ঠিক আছে? আমি যখন উঠলাম তো সাউন্ড ঠিক আছে। শিলা একটু দেখতো সাউন্ডটা ঠিক আছে নাকি। এখন আই গেস ওকে, সাউন্ড ওকে। শিলারা বলতে পারবে সাউন্ডটা কি ঠিক আছে? হ্যালো, একটু পিছনে যাও দেখি। শিলা আমার ফোনটা একটু, শিলা একটু দেখতো সাউন্ডটা ঠিক আছে? ফোনটা ঠিক আছে আই গেস। আচ্ছা আমি একটু শেয়ার করে নিই দাঁড়া। হ্যাঁ, সরি স্যার, আপনারা একটু সাউন্ডটা দেখে নিন, কারণ আপনারা বলবেন ভাই সাউন্ড আসতেছে না, সাউন্ড কম ভাই, ওই জন্য দেখেতেছি। ওকে, যদি সাউন্ড ঠিক হয় দেন আমরা যাবো। সাউন্ড ঠিক আছে? ওকে 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 ওকে, ঠিক আছে, কুল, তাহলে আমরা যাই। বলেন সন্ধ্যাপা, কি করতে হবে এখন? জাস্ট 1 মিনিট হোল্ড অন। শিলা নিয়ে ফোনটা। ভাই অপু বিশেষ করে এরকম নেগেটিভ কমেন্ট করতেছেন, আপনারা একটু পজিটিভ কমেন্টও করেন, এরকম করেন কেন? এই ইন্ডাস্ট্রিতে তো মানে ভাই সারা বাংলাদেশে তো 3টা মানুষই আছে ভাই, একজন হচ্ছে অপু বিশ্বাস, একজন হচ্ছে বুবলি, আর আমাদের সুপারস্টার সাকিব খান। ওকে, আমরা একটু বেশি বললাম নাকি? ইফ ইটস এখনো বলেনই নেই। ওকে যাবো, ওকে সাউন্ড ঠিক আছে। ওকে হ্যাঁ সন্ধ্যাপা, সরি, টাইটেলে যাচ্ছি আমরা। টাইটেলের আগে যেটা আমরা জানতে চাচ্ছিলাম যে আপনার শো এর পরে রেসপন্স কীরকম? আপনি অনেক দিন পরে একটা শোতে আসছেন। লং টাইম। হ্যাঁ, না ভালো ছিল, আমার অনেক দেশ বিদেশ থেকে অনেক কল এসছে, অনেকে বলেছে। আমি কি ঠিকঠাক বলতে পারছি? মানে শোনা যাচ্ছে আমার কথাগুলো? বিকজ আমার গলা একটু সমস্যা হচ্ছে, ঠান্ডা লেগেছে খুব, মানে প্রেসার দিয়ে কথা বলতে হচ্ছে। যাই হোক, রেসপন্স খুব ভালো ছিল। আপনি বলতে পারবেন আপনার কেমন ছিল রেসপন্স? আমারটা তো আমি জানি, আমারটা খুব ভালো ছিল। হ্যাঁ, অনেক ভালো ছিল। অনেকে যদি আমার কোনো পেজ ছিল না, পেজ আমি নতুন একটা ওপেন করেছি, তো ওখানেও দেখলাম অনেকে মানে বলছে যে অনেকদিন আমাকে দেখে না, অনেকদিন পরে দেখেছে। তো যেহেতু নতুন করে আমরা একটু কামব্যাক করতে চাচ্ছি, নট অ্যাজ এ হিরোইন, জাস্ট আমি অবশ্য আমার হিরোইন হওয়ার বয়সও নাই এখন। তো বয়স থাকলে আপনি করবেন না, সেটা আপনার ডিসিশন, সেটা বলেন। বয়স তো তারপরেও একটা সার্টেন একটা টাইম কাজ করছে, তারপর সার্টেন একটা টাইম থাকে হিরোইনদের, রাইট? তারপরে হয়তো অনেকে ক্যারেক্টার বিভিন্ন রকমের ক্যারেক্টার করে, কোনো ইম্পর্টেন্ট ক্যারেক্টার হলে করে। এখন তো আপনি চাইলে আমি একটা 20 বছরের কি বলে মেয়েদের ক্যারেক্টার করতে পারবো না, রাইট? আমি পারবো না করতে। তো আমি আমার এইজ অনুযায়ী, যেহেতু আমার
40 আপ এজ, আমার এই অনুযায়ী আমাকে কাজটা করতে হবে, রাইট? তো ভালো রেসপন্স ছিল, সবাই বলছে কেন আমি কাজ করছি না, এতদিন কেন করিনি বা এখনো কেন করছি না, এই তো। ইসে আপনার ইন্ডাস্ট্রি মানুষজন কি বললো? কংগ্রেচুলেট করেছে। কি গল্পটা শুনে কি বললো একটু শুনি না, মানে কি কি বললো একটু গল্প বলেন। গল্প আর কি বলবো, না বলেছে আমি ওদের সাথে তো আমার আগে থেকেই ছিল, সবাই তো জানে। আর এর মধ্যে আমি তো মুভিও সাইন করিয়েছি। আমার দুজন আছেন, একজন আছেন অঞ্জনা, আরেকজন হচ্ছে কি বলে এটাকে আপনার রায়হান রাফি। আমি মেবি রাফি ভাইয়ের সাথে ঈদের পর থেকে কাজ করব। কোরবানিতে তাণ্ডব আসবে, তারপরে আমি আমার প্রোডাকশন নিয়ে চিন্তা ভাবনা করছি রাফি ভাইয়ের সাথে। এর মধ্যে একটা মিটিং আমরা করেছি, তো ইনশাআল্লাহ দেখি কি করা যায়। আর আরো কিছু প্ল্যান আছে আমার, ইন্ডাস্ট্রি তো আছে, ইন্ডাস্ট্রির বাইরেও আছে কিছু প্ল্যান, তো আপনার সাথেও আছে। অফ কোর্স ডেফিনেটলি আমরা অনেক কিছু প্ল্যান করছি এবং ইট উইল বি ডান হোপফুলি প্রিটি মাচ, আমরা প্ল্যান করে ফেলতেছি। ওকে, আমি জানতে চাইলাম বিকজ আপনাদের ইন্ডাস্ট্রিতে অনেক কিছু হইতেছে, অনেক কিছু অনেকে বলে, অ্যান্ড যেহেতু আপনিও নায়িকা, জাস্ট কয়েকদিন আগে একটা যেই কমেন্ট, আজকে টাইটেলটা নিয়ে আমি পরে কথা বলতেছি, টাইটেল নিয়ে অনেকে কমেন্ট করতেছেন, আমরা সেই রিপ্লাইগুলো দিব, বাট তার আগে আমরা একটু একটা টপিক ছিল, যে টপিকটা নিয়ে অনেক নায়িকাই দেখলাম যে খুব বেশি রিয়েক্ট করছে। তার আগে তো ঈদ মুবারক ইন অ্যাডভান্স, আপনাকে খুবই সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। ঈদের শাড়ি না, ঈদের শাড়ি না, এটা আমি প্রায় 1 বছর আগে কিনেছিলাম শাড়িটা। আমার অনেকেরই কমপ্লেন ছিল যে আমাকে পাঞ্জাবি পরে দেখে না, আজকে আপনার জন্য দেখতেছে। আমি পাঞ্জাবি পরে খুব কম শো করি না, আমি আপনাকে বলেছিলাম যেহেতু একটা ঈদ ভাইবস আছে, আপনি পাঞ্জাবি পরেন, পাঞ্জাবি পরলে ভালো লাগবে। রাইট, ওকে। হ্যাঁ, আমি টপিক যেটা গেল যে আমাদের নায়িকা যে অনন্ত বর্ষা একটা কথা বলছে যে ওর ছেলেরা বড় হইতেছে, তো ছেলেরা বড় হয়ে যদি মাকে নায়িকা দেখে তখন খারাপ ভাববে, তো এটার সঙ্গে আপনি আসলে কতটা একমত বা দ্বিমত? এটা তো ঠিক না, নায়িকা দেখলেই কি খারাপ ভাববে? তাহলে তো ওনার কাজ করা, প্রথমে ওনার কাজ করা উচিত হয় না, রাইট? কারণ উনি তো কাজ করেছেন, অনেকগুলো মুভি করেছেন, এগুলো তো চাইলে উনি যে করে ফেলতে পারবেন, মানে মুছে ফেলতে পারবেন না, তাই না? এটা থাকবে। তারপর আমরা তো আসলে মানুষ, এক একটা মানুষ এক এক রকম হয়, তো বাচ্চারাও তো মানুষ, ওরাও তো এক একজন এক এক রকম, এক একজনের মেন্টালিটি এক এক রকম। আমার বাচ্চারা যেমন পছন্দ করে, আমার ছেলে, আমার মেয়ে বিশেষ করে খুব প্রাউডলি মানে বলে যে আল্লাহ আম্মু তুমি এত সুন্দর ছিলা বা এরকম ছিলা। এখনো মানে আমি যখন কোথাও যাই সাজি, আমাকে বলে তোমাকে আমি অনেক সুন্দর লাগছে। এটা অবশ্য বাবার কাছ থেকে পেয়েছে। আমি যখন আগে রেডি হতাম, মানে 100 বার আমার হাজবেন্ড আমাকে কমপ্লিমেন্ট দিতে, আমাকে এত সুন্দর লাগছে, আমাকে এরকম লাগছে, এরকম লাগছে বলতেই থাকতো। তো ওটা আমার মেয়ে পেয়েছে বলে, ও এখনো বলে যে আম্মু তুমি তো চাইলেই কাজ করতে পারো, কেন করছো না, তুমি কেন করছো না? তো হয়তো তার বাচ্চারা ওইভাবে হয়তো বা পছন্দ করে না বা চায় না, দ্যাটস ওয়াই উনি বলেছে। বা ওনার চিন্তা হয় না, মানুষের অনেকের তো অনেক টাইমে যে চিন্তাধারা চেঞ্জ হয়ে যায়, যে না আমি করেছি একসময়, এখন আমি আর করবো না। তো ওই সেন্স থেকে হয়তো উনি বলেছেন যে ওনার বাচ্চারা। বাট এটা তো আপনাদের সবার উপরে আসছে না, সেটা আসলে কিভাবে দেখেন আপনারা? না না, সবার উপরে কেন আসবে না? আমি নায়িকা, উনিও না, ও নায়িকা, আপনিও নায়িকা ছিলেন। ওই যে বললাম এক একজনের চিন্তাধারা এক এক রকম, তাই না? হয়তো ওনার চিন্তাধারা, তাহলে এটা বলতে গেলে তো আপনাকে বলতে হবে আপনি উনি এর আগে কেন কাজগুলো করেছেন, তখন উনি চিন্তা করেনি, তখনও তো ওনার ফ্যামিলি লাইফ ছিল, ওনার বাচ্চারা ছিল, তখনও তো আবেগ কাজ করছে, বিবেক কাজ করে নাই। এটা হইতে পারে না, এখানে আর কোনো সেই থাকতে পারে না। বাট আপনার পয়েন্ট অফ ভিউ কি? আপনার বেবিরা, আপনার ছেলে মেয়ে, তো দুজন ছেলে মেয়ে, ওরা সবাই আপনাকে খুবই লাইক প্রাউড ফিল করে না, তাদের মা নায়িকা ছিল, রাইট? আমার হাজবেন্ডও প্রাউড ফিল করতো। ইভেন তো আমি আপনার একটা ইন্টারভিউ বলেছি, উনি চাচ্ছিলেন আমার বিয়ের পরে যে না মুভি না হোক, তুমি মডেলিংটা করো। তো আমি তো বললাম যে আমি দুটো কাজ একসাথে করতে পারবো না, আমার বাচ্চা, ইভেন আমার ওখানে অনেক টাইম দিতে হয়, রাইট? যেমন শুটিং এ ধরেন আমার কল টাইম থাকবে 9টায়, আমার বাচ্চা 8টার সময় স্কুলে যাবে, তখন আরো ছোটবেলার কথা বলছি। তো আমি ওদের স্কুলে দিয়ে একটা আমার টেনশন কাজ করবে যে স্কুলে ঠিকমতো গিয়েছে কিনা, খেয়েছে কিনা, দুপুরে ফেরার পরে ওদের টেক কেয়ার করা, ওদেরকে খাওয়ানো, ওদের টিচারের কাছে নিয়ে যাওয়া, বা আমি ক্লাস 5-6 পর্যন্ত ওদের পড়িয়েছে, ওদের পড়াশোনা। তো এগুলো করে তো আমার মাথাটা তো এদিকেই কাজ করতে থাকবে, আমি কিন্তু পুরোপুরি কি বলে এটাকে অ্যাটেনশনটা আমি ওইদিকে দিতে পারবো না, দ্যাটস ওয়াই আমি করি। তখন আমি বুঝছি যে না, আমার আসলে এটা মোর ইম্পর্টেন্ট। আমার ওটা যদি চিন্তা করতাম তাহলে তো মনে হয় আমার ক্যারিয়ার আমি ওখানেই করতে পারতাম, রাইট? আপনার আরেকটা ইন্টারভিউতে আমি একটু বলে নিই, কথাটা বলতে হবে, আমার মেজাজটা খুব খারাপ হয়েছিল তখন।
অনেকে বলেছে হ্যাঁ আপনি তো পপিকে নিয়ে, ওনারা হয়তো বুঝে নাই, আপনার ওই যারা অডিয়েন্স ছিল তারা বুঝে নাই, বা পপির অডিয়েন্স বুঝে নাই। তার মধ্যে হ্যাঁ আপনি তো বলে দিই যে পপির কথাটা বলছিলাম হচ্ছে পপির মায়ের সাথে ঝামেলাটা আমি বলেছি যে ও তো অনেক কিছু করেছে আর ইন্ডাস্ট্রিতে অনেক দিন ছিল, মানে যাই হোক মা তো বা বোন তো, তুমি এত কিছুই দিছো, তুমি দিয়ে দাও। আর আমি আরেকটা বলেছিলাম যে টাইমলি আসলে সব মানুষের না একটা টাইম থাকে, টাইমলি সবকিছু করতে হয়। তো আমার যখন পিক টাইম ছিল আমি কিন্তু ওই সময় চাইলে থেকে যেতে পারতাম, রাইট, থাকতে পারতাম না, আরো 5 বছর 10 বছর আমি ইন্ডাস্ট্রিতে রান করতে পারতাম বা কাজকর্ম করতে পারতাম। আমি কিন্তু ছবি পাই না বা এরকম কোনো কিছু করে কিন্তু আমি ব্যাক করিনি। আমি ব্যাক করেছি তখনই যখন আমার মনে হচ্ছে আমি আর কাজ করব না, আমি ব্যাক করব, এইভাবে করেছি। তো ওনারা বলেছে তখন অনেকে এসে বলছে হ্যাঁ পপির মতো নায়িকা, কি যেন আমি ভুলে গেছি, কি বলছিল যে আপনি কি পপির মতো এত এই নাকি সে নাকি। ভাই আমি ছিলাম 3 ইয়ার্স মাত্র, তো ও ছিল 30 বছর, তো আমাকে 30 বছর থাকতাম আমি, তারপরে দেখতাম আপনারা দেখতেন আমি কি নায়িকা হই বা কি না হই, রাইট। অলরেডি তো আমি সালমান ভাইয়ের সাথে কাজ করছিলাম, অ্যাজ এ সলো হিরোইন হিসেবে কাজ করছিলাম, মান্না ভাইয়ের সাথে কাজ করেছি, রুবেল ভাইয়ের সাথে করেছি, বাপ্পা ভাইয়ের সাথে করেছি, অনেক কাজ আমি করি, সামসের সাথে করেছি, অ্যাজ এ সলো হিরোইন আমি করেছি, তো করেছি তো আমি অনেক কাজ। তো যাই হোক আমি ততদিন ছিলাম, আমি থাকবো না, কারণ সালমান ভাই যখন চলে গেলেন তারপর থেকে একটা নোংরামির ইন্ডাস্ট্রিতে, মানে ইন্ডাস্ট্রিটা একটা নোংরামির দিকে চলে যাচ্ছে। রাগ কেন উঠলো? ও যে নোংরামিতে চলে যাচ্ছিল, রাগ কেন উঠলো? রাগ উঠলো এই জন্য বলছিল যে আপনি তো করেন নাই, আপনি ওনার মতো নায়িকা হতে পারেন। ওকে ফাইন, আমি ওনার মতো নায়িকা হতে পারি না, কিন্তু আমি ওনার চেয়ে অনেক আমার পার্সোনাল লাইফে, আমার ফ্যামিলি লাইফে আমি অনেক সাকসেসফুল, অ্যাজ এ মাদার, অ্যাজ এ ওমেন, অ্যাজ এ বিজনেস ওমেন হিসাবে আমি অনেক সাকসেসফুল। এখনো উনি এত ছোট বাচ্চা নিয়ে মিডিয়ার সামনে এসে বা সমাজের সামনে এসে বলতে পারেন এটা আমার বাচ্চা, এটা আমার হাজবেন্ড। আমরা তো যেদিন থেকে বিয়ে করেছি সেদিন থেকে হাজবেন্ডকে দেখিয়েছি, বাচ্চা হয়েছে, বাচ্চা সবাই চিনে, আমার মেয়ে এখন ইউনিভার্সিটিতে পড়ে, আমার ছেলে ইউনিভার্সিটি কমপ্লিট করেছে, আমরা তো বলতে পারি, রাইট। আমরা তো ওরকম লুকিয়ে লুকিয়ে বিয়ে করিনি। আর ওনারা বলতেছে হ্যাঁ এটা আমি খুব সম্ভবত 5 কাঠা জায়গা নাকি 5% জায়গার জন্য এগুলো হয়েছে ওনাদের। তো আমি তো এখন বড় মুখ করে, আপনারা বলবেন যে হ্যাঁ উনি এত এইভাবে বলে কেন, আমি এইভাবেই বলবো, এইভাবে এই জন্য বলবো 5 কাঠা নিয়ে যেই মানে সোশ্যালি এসে ওনারা এরকম করছে, ঢাকা শহরে 50 কাঠা জায়গা আমার পড়ে আছে, ওই জায়গাটার মালিক আমি। সো আমি তো বলবোই, অবশ্যই আমি বলবো। আমাকে যদি কেউ ছোট করে কথা বলে আমি তো তখন বলবোই। তার ফ্যান ফলোয়ার তো আমাকে বলেছে, অনেক কথা বলেছে, আমি কমেন্টগুলো পড়েছি, হ্যাঁ কমেন্টগুলো আমি পড়েছি। তো আমি এটা তাদের বোঝাতে চেয়েছিলাম যে সবকিছুর একটা না মঞ্জু ভাই টাইম আছে, টাইমলি ওগুলো করতে হয়। তো আপনি করেননি, আপনার ফ্যামিলি এরকম করেছে, তো ঠিক আছে আপনি তো অনেক কিছু করছেন, আপনি এটা ছেড়ে দেন আপা। আপনি কেন এটা নিয়ে আবার এগুলো মানে সোশ্যালে এসে কেন এগুলো করতেছেন? আপনিও করছেন, আপনার ফ্যামিলিও করছে। আমি কিন্তু একটা কথা পপিকে, মানে পপির এগেনস্টে যে বলিনি, আমি সবগুলো কথা কিন্তু বলেছি যে না পপি অনেক করছে ওর ফ্যামিলির জন্য, রাইট, অনেক করেছে। আচ্ছা ঠিক আছে, এটা তো সবার পরে তো এটা মা, ঠিক আছে বাদ দিতে, কিন্তু ওনার তো ফ্যান ফলোয়াররা কিছুই বুঝলো না, আইসা আমাকে সার্ফ এক্সেল দিয়ে ধুইলো। তো এই জন্য একটু বলে দিলাম যে আমি কে বা কি বা কোথায় আছি, এটাই করতে হলে আমার এই পর্যন্ত আসতে হবে, এসে আমাকে বলতে হবে। রাইট। আপনি তার মানে কমেন্ট গুলো পড়ে রেগে গেছেন? আপনি কি রাখবেন না আপনাকে যখন সবাই এইভাবে কথা বলবে? আর আমি তো ছিলাম না, কিন্তু আমি তো লং টাইম ইন্ডাস্ট্রি বিলং করি। পার্সোনালি আমি কেন নিব না? পার্সোনালি আমাকে বলেছে, হ্যাঁ অনেক কথা বলছিল। তো তোমরা তো আমাকে চিনবা না, কারণ আমি তো তোমাদের নায়িকার মতো 30 বছর ছিলাম না। 30 বছর থেকে উনি কি করতে পেরেছে? উনি পার্সোনাল লাইফেও হ্যাপি না, পার্সোনাল লাইফেও কোনো কিছু করতে পারেনি উনি। উনার ওই যে বলে আমার এখন কোনো কিছুই নেই, তোমার ভাই কোনো কিছু নাই, আমার তো আলহামদুলিল্লাহ এখনো ঢাকা শহরে বহুত কিছু আছে। আমার বাবারও ছিল, আমার হাজবেন্ডেরও ছিল, আমারও আছে। আপনি জানেন আমি 20 ইয়ার্স বিজনেস করি, আমি 2-3টা শোরুমের মালিক। তো আমার তো অনেক কিছু আছে, তোমার নাই কেন? কারণ তুমি করতে পারো না, তুমি রাখতে পারো না, বা তোমার ফ্যামিলি ওই রকম। এটাই আমি বোঝাতে চাইছি যে তুমি এতই দিছো, এটুকু না হয় দিয়ে দাও। ফ্যামিলির সাথে তো এগুলো করার কোনো মানে হয় না, ফ্যামিলিকে ছোট করা বা তুমি নিজে এসে ছোট হচ্ছ, এটা তো কোনো মানে হয় না। তো তার ফ্যান ফলোয়ার এসে তো আমাকে সার্ফ এক্সেল দিয়ে ধুইছে, ওকে ফাইন, এই জন্যই বললাম। আচ্ছা ধরেন আপনার সাথে পপি আপুর দেখা হইলো, তখন কি হবে? তো দেখা না না এটার পরে, এই শোয়ের পরে দেখা হলে আমি হাই হ্যালো বলবো, হ্যালো কেমন আছো, ভালো আছো। যদি কথা বলে কথা বলবো, আর যদি কথা না বলে আমি কথা বলবো না। আমি কারোর সাথে যেচে কথা বলি না। ওকে, যদি কথা বলে দেন কথা বলবো। অনেক ভাব, অবশ্যই আমার ভাব। ভাই নিতাম মানে কিনা জানি না, কিন্তু অবশ্যই আমার ভাব থাকবে, কেন থাকবে না? প্রতিটা মানুষের সেলফ রেসপেক্ট বা অ্যাটিটিউড থাকা উচিত, অ্যাটিটিউড থাকা উচিত আমি মনে করি যে কোনো মানুষের।
আমি রেগে যাবো কেন? বাট আমরা কমেন্ট একটা ধরে নিতে পারি, যে কমেন্টগুলো আগের গুলো, আসলে আগের যে শো আমি অনেক অনেক কমেন্টস আসলে মিলিয়ন ভিউজ হয়ে গেছে মোটামুটি। তো কমেন্ট আসছে আমি দেখি না, আমি যখন দেখছি খুব নেগেটিভ 5-10,000 মতো কমেন্ট আরো কমেন্ট আসছে তখন আমরা সেখানে যাব। বাট আমরা এই জন্য কথাগুলো বলা, আদারওয়াইজ আমি কিন্তু আপনার আগের শোতে বলছি যে আপনি জিজ্ঞেস করছিলেন আমি কি পড়েছি না পড়েছি, আমার কি আছে না আছে, আমি কিন্তু বলিনি কখনো, বলিনি। তো উনি ওইটার কত টাকা হবে, 3-4 কোটি টাকার প্রপার্টিজ হবে, তো ঢাকা শহরে আমার 300 কোটি টাকার প্রপার্টিজ আছে, আছে। আপনার খবর নিয়ে দেখেন, আমি তো বলার জন্য বলছি না, আমি অন দা রেকর্ড অন দা ইসে বলছি, আপনার লাইভে বলছি, ক্যামেরায় বলছি। ট্যাক্সের লোক থাকলে খবর নিয়ে তো আমার সব ক্রিস্টান ক্লিয়ার, আমার সব ক্লিয়ার, ট্যাক্স ফ্যাক্স আমার সব ক্লিয়ার, নো প্রবলেম। ট্যাক্সের লোক আসুক, আমার কোনো সমস্যা নেই। 300 কোটি টাকার মালিক নায়িকার সন্ধ্যা, ঠিক আছে, কথা সাবধানে কোন। আচ্ছা ওকে, আমরা যে টপিকে ছিলাম, ওই যে আপনি জানতে চাচ্ছিলেন যে দীপা খন্দকার কি বলছে বর্ষাকে, যে টপিক আমরা শুরু করেছিলাম। দীপা খন্দকার বলছে এই বয়সে সন্তানরা যদি আপনাকে চলচ্চিত্রের তারকা হিসেবে দেখেন, এটা হবে গর্বের মুহূর্ত। অবশ্যই আমি মনে করি আপু একদম এক্স্যাক্টলি ঠিক বলেছেন। আমার বাচ্চাটাই তো আমাকে নিয়ে প্রাউড ফিল করে, আমি তো বললাম গর্বের বিষয়। নিজেকে মেনটেন করা, উনি এটা আপনি আবার বলতে পারেন না যে হয়তো তার বাচ্চাদের কাছে নাও হতে পারে, আমি তো বললাম যে এক একটা মানুষ এক এক রকম, আপনার যে মেন্টালিটি আমার সেই মেন্টালিটি না মঞ্জু ভাই, বা আমার ওই যে উনি বসে আছেন ভাইয়া, ওনার মেন্টালিটি আলাদা। আমরা ইন্ডিভিজুয়াল, প্রতিটা মানুষ ইন্ডিভিজুয়াল, আলাদা আলাদা মেন্টালিটির মানুষ, রাইট? এখন এসে আরেকটা পরিমণি যেটা করছে, আপনি যেটা বললেন সার্ফ এক্সেল দিয়ে ধুইছে, আপনাকে কমেন্টে ও আবার বর্ষাকে ওর স্টেটাসে মানে সার্ফ এক্সেল দিয়ে ডাবল বর্ষাকে ও লিখছে, পরিমণি লিখছে। আচ্ছা আমরা ঈদের আলাপ ছাড়া আমরা না বিকজ ঈদে যাচ্ছি, কজ টপিক তো এটা ছিল, শুধু গসিপিং ই করতেছি, বিকজ টপিক তো এটা ছিল, সেটাই। কজ আপনি তো নায়িকা ভাই, নায়িকা মানে তো গসিপ না, আর আপনাদের নায়িকারা কথা বলতেছে এরকম, তো আপনাদের তো কথা বলা উচিত, তাই না? এজ আ সিনিয়র হিসেবে তো বলা উচিত। ওকে, পরিমণি লিখছে, অনেক বেশি সিনিয়র আমি না মঞ্জু ভাই, আপনি, আমি আপনাকে মঞ্জু ভাই বলি, আমি পরে দেখলাম যে আপনি আর আমি তো কাছাকাছি 1 বছর, 1 ইয়ার। আপনার বয়স 31 তো না, 31 তো হইছে আপনার? না আমার মনের বয়স এখনো 16 কি 18। আচ্ছা আমার 25 আর ইসের বয়স তো বলবোই, আমার 25। আচ্ছা ওকে, আমি এটাতে যাই। পরিমণি ওরে বলছে যে আপনি নায়িকা হওয়ার অপচেষ্টা করে গেছেন, আর আপনার ছেলেরা কি ভুলতে পারবে নায়িকা হয়ে আপনি কোনো একদিন নাভি দেখিয়েছিলেন পর্দায়? এক দাঁড়ান, আবার বলছে ও বলতেছিল যে ভাই ও অনেক অনেক বাজে বাজে কথা বলছে, মানে এত বড় বড় কথা বলছে। আচ্ছা ওকে, আমি এটা লজ্জা পেয়েছি, আমার চেহারা পুরো লাল হয়ে গেছে, এগুলো কেমনে বলতে পারে? পরিমণি বলছে যে বাজারে, আমার খুব ভালো লাগে পরিমণি, একদম অনেক ভালো লাগে, কারণ ও অনেক স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে। যদি অনেক সময় মানে ওই যে সত্যি সবসময় কি বলে অপ্রিয় হয়, সত্যি কথা বলে অপ্রিয়, হ্যাঁ খুব ঠোঁট কাটা। আমিও খুব মানে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে ভালোবাসি, কথা বলি, এজন্য অনেক মানুষ আমাকে পছন্দ করে না, অনেকেই পছন্দ করে না আমাকে। আপনি রিয়েলি, আপনি কি পরিমণির স্ট্যাটাসটা দেখছিলেন? দেখছি, মানে পুরোটা পড়ছেন? এত বিশালটা পড়ছেন? দেখেছি আমি, হ্যাঁ পুরোটাই পড়েছি, পুরোটাই দেখেছি। ও একটা ওখানে কথা বলছে যে এই বাজাইরা মানে লিখছে যে এই মেয়েদের বাজার কি কি বোঝাতে চাইলেন কোচি আপা? তাহলে তো বাজার বললে তো উনিও সেই বাজারে ছিলেন, তাই না? ওটা সেটা বলতে, উনি যদি বর্ষা কি বলবো, আপু বলবো নাকি, বর্ষা ম্যাডাম যদি এই কথা বলে থাকেন, তাহলে তো উনিও সেই বাজারেরই কি বলে ছিলেন, রাইট? আবার কিছুকে না এত ছোট করে দেখা বা বলা উচিত না, রাইট? আবার এটাও বলছে, আমি একটু জাস্ট পড়ে শুনে কোট করি, পরিমণিকে লিখছে যে আপা আপনার বাচ্চা বড় হওয়ার সাথে পর্দাতে হিরোইন লাগার কোনো ব্যাপারই নেই, কারণ আপনি এটার কোনো অপচেষ্টা যে করে গেছেন সেটা আজীবনই রয়ে যাবে। জি আপনি খুবই বাস্তববাদী, আপনি এতই বাস্তববাদী যে আপনার হাতে আটকানো 3টা সিনেমা শেষ হওয়ার পরেই সিনেমা থেকে সরে যেতে চাইছেন। উনারও তো অনেক এজ হয়েছে, আমি তো যখন আমার বিয়ে হল, উনি কোন ইয়ারে এসছে বর্ষা? হবে 15 ইয়ার্স তো হবে, 15-20 ইয়ার্স হয়ে যাবে। তাহলে আমার বিয়ের পরপরই, আমার বিয়ের 22-23 ইয়ার্স হয়েছে, তাহলে ওনারও সাথে যে আমাদের খুব একটা গ্যাপ। এখন কেউ যদি এসে, আমি আগেও আপনার আগে সত্যি বলেছি যে 30-35 বছর এখন হিরোইনদের বাচ্চা হয়, তো তাদের বাচ্চাদের বয়স থাকে 5-7 বছর, রাইট? আর আমার বিয়ে হয়েছে 20-21 বছরে, আমার বাচ্চার বয়স 20 বছর। তো ওনারা যে অনেক কচি তা তো আর না, কচি খুকি তা তো আর না, আমাদের হয়তো 2-4 বছরে এক একজন ছোট হবে। তাহলে কি আপনি ও আবার লিখছে, আপনার এখানে অ্যানসারটা আছে যে ও পরিমণি আবার লিখছে বর্ষাকে যে এই যে আপনি এত যুগ পরে এসে আপনার বাচ্চার দোহাই দিচ্ছেন, এটা খুবই খামখেয়ালিপনা। এই যে আপনি বলছেন আপনার বাচ্চাদের কারো 10 বছর হয়ে যাবে, কারো 7 বছর হয়ে যাবে, কিন্তু আপা আপনি কি একবারও ভেবেছেন আপনার বয়সে, আপনার কেরিয়ারে আপনি কাকে কত বছর ধরে জিম্মি করে রেখেছেন সেটা একবার ভাবেন তো আপা। কত বছর ধরে ইন্ডাস্ট্রি ডুবাচ্ছেন সেটা একবার ভাবেন। আপনার বাচ্চাদের যদি আপনাকে দেখতে নাই ভালো লাগে, যে মা নায়িকা হলে তারা তার মাকে গ্রহণ করতে পারবে না,
না লজ্জায়, তাহলে অন্তত এইটুকু গ্যারান্টি দেন যে তারা ভুলতে পারবে কোনোদিন আপনি কোনো একজন নায়িকা ছিলেন। এটা হচ্ছে বর্ষাকে পরিমণির কথা। আপনি না, ও যেটা বলতেছে যে জিম্মি করে রাখা মানে বর্ষা ওর নিজের টাকাতেই মুভি করছে, অন্য কারো তো যায় না, এবং ওদের নিজেদের প্রোডাকশন অন্য কোনো নায়িকা নেয় না। সেটার কথাই বলছি। খুব সম্ভবত আমি শুনেছি এগুলো, শোনা কথা, আমি তার ইন্ডাস্ট্রিতে ছিলাম না, জানি না যে উনি কারোর সাথে মানে মুভি করতে দিতেন না, এরকমই কিছু আমি শুনেছি আর কি। তো এখন এটা যদিও তাদের খুবই পার্সোনাল, যেহেতু তারা হাজবেন্ড ওয়াইফ, এটা খুবই একটা পার্সোনাল ব্যাপার। অনেক সময় আমিও চাবো না আমার হাজবেন্ড অন্য কোনো হিরোইনদের সাথে মুভি করুক, যদি করতেই হয় তুমি আমার সাথে করবা, বা তার ওয়াইফও যদি করতে হয়, তারা তো প্রফেশনালি কাজটা করেনি, তারা তো শখেই করেছে, অনন্ত ভাইও শখে করেছে বা বর্ষাও শখেই করেছে। তো ওই দিক থেকে যদি আমি চিন্তা করি তাহলে ঠিকই আছে, একজন ওয়াইফ তো চাবে না তার হাজবেন্ড অন্য কোনো মেয়ের সাথে, যে আমি চাবো না, আমার মেন্টালিটি এটা না, আমার এত বড় মেন্টালিটি না। না ভাই, বাট অ্যাজ আ প্রোডিউসার ইউ ক্যানট ডু দ্যাট। পরিমণি এটা বলতেছে যে অ্যাজ আ প্রোডিউসার অনেক টাকা আছে ভাই, এটা বলতেছে যে আপনি অন্য কোনো নায়িকাতে মুভি তো করেন না, করেন না, আপনি তো শুধু আপনিই করছেন, আপনি জিম্মি করে রাখছেন না, এটাও বলতে পারে না জিম্মি করে রাখছেন, কেন জিম্মি করে রাখবেন? তার হাজবেন্ড যদি চাইতো তাহলে তো অবশ্যই অন্য কোনো হিরোইন নিয়ে কাজ করতে পারতো, এটা তার বউয়ের প্রতি তার ভালোবাসা, তার রেসপেক্ট, এইজন্য সে করে। এখন এখানে সবচেয়ে আইরনি দেখেন, 1700 কমেন্ট আসছে, আমি যে পোস্টটা করছিলাম এটাতে 1700 কমেন্টস, সেইখানে মানুষের কমেন্ট একটা দুটো পড়েন, আমি পড়ে শুনে আপনাকে, আপনি আমাকে বলেন। আমরা তো গসিপ নিয়ে বসছি, এত গসিপই করতে হবে, কজ এটা আপনারা নায়িকা, তো নায়িকাদের লাইফ পুরো গসিপময়। কি লিখছে দেখেন, একজন লিখছে ফারজানা ইয়াসমিন বৃষ্টি, কেউ যদি দিনের পথে আসতে চায় আর তাকে নিয়ে এই ধরনের মন্তব্য করার ব্যক্তির রুচি কেমন তা বোঝা যায়, আর মহান আল্লাহ তো আছেন বিচার করার জন্য। মানে হচ্ছে বর্ষা দিনের পথে আসতে যাচ্ছে, পরিমণি তাকে আটকাচ্ছে, এইটা মিন করতে না। বর্ষা দিনের পথে আসতে চাচ্ছে, এটার পরে কি আগে আমি জানি না, এটার পরেই তো দেখলাম উনি বুবলির সাথে স্লিভলেস ব্লাউজ পরে ফটোশুট করছেন, রাইট? তাহলে এটা তো অ্যানসারটা বলেন আপনি। অ্যানসার তো দিয়ে দিলাম আমি, এটাই তো অ্যানসার। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে যে এটা ও কিন্তু এটাও বলে নাই যে আমি উমরা করে আসছি, আমি আর মুভি করব না, ও বাচ্চাদের দোহাই দিচ্ছিল, সেই জন্য হয়তো পরিমণি এটা বলতেছিল। সেইটাকে আপনি কিভাবে দেখবেন? ধরেন আপনার বাচ্চারা আপনাকে বললো যে আম্মু আমরা আসলে চাই না তুমি মিডিয়াতে এখন আর কোনো কাজ করো, তখন আপনি কি করবেন? তাদেরকে বুঝাবেন, কি বুঝাবেন বা কি বলবেন? না, আমি করব না, আমার বাচ্চারা না চাইলে আমি করব না, এজ এ হিরোইন হিসেবে বললাম। তার মানে হচ্ছে আপনি বাচ্চাদের কথাকে গুরুত্ব দিচ্ছেন। অবশ্যই গুরুত্ব দেব। আমার ফ্যামিলি তো প্রায়োরিটি আগে। আমি তো বলেছি আমি তো রিঅ্যাক্ট করি না, আমি কিন্তু প্রথমেই বলেছি নায়িকারা করতেছে, এটা যার যার নায়িকা রেসি করছে, পরিমণি করছে, এই যে দীপা, এটা তো বললাম এক একটা মানুষ এক এক রকম, রাইট? এটা যার যার অভিব্যক্তি। আমার ফ্যামিলি যদি না চায়, যদি আমার ফ্যামিলি লাইফ থাকে, যেহেতু সে সলভেন্ট, তারা এটা শখে করে। এখন আমার বাচ্চা যদি না চায়, আমি তো এটা করব না। আমার বাচ্চা না চাইলে, আমার হাজবেন্ড না চাইলে, আমি তো এটা করব না। ওকে, তার মানে তো বর্ষা ঠিকই আছে। ও তো ছেলেদের কথা বলতেছে যে না, ছেলেরা বড় হয়ে যাবে, ওরা হয়তো পছন্দ করবে না। উনি পছন্দ করবেন, এটা ঠিক আছে, কিন্তু ছেলেরা অন্যভাবে বললে পারতো, কিন্তু ছেলেরা আমি তখন লজ্জা পাবে মা হিসেবে, না, এটা লজ্জা পাওয়ার কোনো কিছু নেই। আপনি তো করে এসেছেন, রাইট? এটা আপনার বাচ্চারা প্রাউডি ফিল করবে। হ্যাঁ, শাবনাজ তো তাই করেছে, উনি অনেক কিছু করেছে না, উনি তো নাই, তারপরে বিয়ে হলো, বাচ্চা কাচ্চা হলো, উনি ঘর সংসার নিয়ে আছেন। আমরাও তাই করেছি, আমরা অ্যাজ এ হিরোইন হিসেবে কাজ করেছি, আমাদের যখন সংসার হয়েছে, বাচ্চা হয়েছে, আমরাও ওখান থেকে নিজের ইচ্ছাতেই সরে এসেছি। আমার হাজবেন্ড চাচ্ছিল কিন্তু আমি মডেলিং করি, এটা সেটা করি, বাট আমি করিনি। আপনার মেকআপ খুব সুন্দর হয়েছে, একটু প্রমোশন করেন। কে মেকআপ করেছে? আমার মেকআপ করেছে কি যেন নামটা, বিউটি ব্লাশ বাই নিগার। বলো, ব্লাশ বাই নিগার। আমি তো সামটাইমস আমার নামও ভুলে যাই, এত প্রেসারে থাকি। এত প্রেসার কেন বুঝলাম না। আপনি হ্যান্ডেল করেন না আমার এগুলো সব, 300 কোটি টাকার বিজনেস। আচ্ছা, আপনি হ্যান্ডেল করেন সবকিছু, সব আমার। সুন্দর করে প্রমোশন করেন, ব্লাশ রাশ বাই নিগার। ব্লাশ রাশ বাই নিগার আমার মেকআপ নামটা আসলে সুন্দর দেয় না, ও আসলে সিলেবলটা বুঝে নাই। ব্লাশ রাশ এটা বলা যায় না, ও বাই নিগার, ও বুঝছিল ব্লাশ রাশ বাই নিগার, সিলেবল উচ্চারণ ও নিজে উচ্চারণ করতে পারতেছে না। তো ওর পেজ উচ্চারণ সিলেবল যখন একরকম হয়েছে তখন তো উচ্চারণের খুবই প্রবলেম হয়। আচ্ছা, ওকে, প্রমোশন ডান। আপনার ঈদ নিয়ে প্ল্যান আমি পরে শুনবো, আপনি অস্থির হয়ে আছেন আমি জানি, কিন্তু আজকের যে টপিক, যেটা আমরা টাইটেল দিছি, আপনার নায়কের বার্থডে ছিল মাত্র গতকাল। আমার নায়ক কোথায়? আরে শাকিব খান আপনার নায়ক ছিল না? না, শাকিব খানের সাথে আমার কোনো আমি চলে আসছি, তবে একদিন আমার ওনার সাথে দেখা হয়েছে, আমার সেটে এসেছিল। আজিজ রেজা ভাই আছেন যে, উনি তো ডান্স ডিরেক্টর ছিলেন, আমার অনেকগুলো মুভিতেই উনি মানে করেছেন। তো ওই সময় আমি সেটে ছিলাম,
4 নাম্বার কি 5 নাম্বার ফ্লোরে আমার কাজ হচ্ছিল, তখন সাকিব ভাইকে নিয়ে আসছিল। সাকিব খান আজকে মেগা স্টার সুপারস্টার যেটা, ও ভাইয়ার বার্থডে, আমি উইশ করি হ্যাপি বার্থডে ভাইয়া। ভাইয়াই বললাম, হ্যাঁ ভাইয়া অফ কোর্স বার্থডে ছিল। তো সেই বার্থডেতে যেটা হইছে, অপু বিশ্বাস এবং বুবলি দুজনেই শাকিব খানের প্রাক্তন, হয়তো তারা দুজনে আসলে মেনে নেয় না যে তারা প্রাক্তন, বা তো তারা দুজনেই উইশ করছে, কিন্তু আমরা করতেই পারে তাদের বাচ্চার বাবা। হ্যাঁ, বাট যে আপনি কমেন্টে রেগে যান, এখন কমেন্ট যেগুলো আসে সেগুলো আমি বলি, বাট লাইনটা হচ্ছে এরকম, যেটা বলতেছিল কমেন্ট থেকে যেটা পাইছি আমি, যে অপু বুবলি কেন শাকিবকে এখন এত ভালোবাসে, অথচ শাকিব খান কেন ওই দুজনকে পাত্তাই দেয় না। শাকিব খান আরেকটা বিয়ে করবে তাই পাত্তা এই জন্য পাত্তা দিচ্ছে না। আর করবে না কেন? এখন অপুকে যদি আবার নিয়ে যায়, তাহলে ওই বাচ্চা আমার কাছে মনে হয় ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে। ওকে, রাইট। আবার ওকে যদি নিয়ে যায় ওই বাচ্চা হয়ে যাবে, তার চেয়ে ভালো না আরেকটা বিয়ে করে নেওয়া। মানুষ তো আর একা থাকতে পারে না। তোমরা অ্যাজ এ বাচ্চার মা হিসাবে আসবা, দেখা হবে, এই তো। ওকে, বাট শাকিব ওদেরকে পাত্তা দেয় না, কিন্তু তারা দুজন ঠিকই এভাবে উইশ করতেছে, দুজন পুরো। আমার কথা কি, ওনারা দুজনই কিন্তু এস্টাবলিশ, তাই না? বুবলিও এস্টাবলিশ, আপনার অপু বিশ্বাসও এস্টাবলিশ। তো আমার মনে হয় আসলে আমি হলে, আবার বলি, আমার এই কথাটা বারবার কেন যেন মানুষকে বলতে হয়, যে প্রতিটা মানুষেরই চিন্তাধারা, প্রতিটা মানুষেরই ব্যক্তিত্ব, পার্সোনালিটি এক একজনের এক এক রকম, রাইট? তো আমি হলে, যেহেতু আমি আর্ন করি, আমার বাচ্চাকে আমি দিতাম, বাচ্চা যাওয়া আসা করতো, বাট আমি যেতাম না কখনো। আমি কোনো, যেহেতু আমার ডিভোর্সই হয়ে গেছে, আমি তার সাথে কোনো রিলেশন রাখতাম না, কারণ সেলফ রেসপেক্ট একটা মানুষের অনেক জরুরি আমি মনে করি। আমি এটা কখনোই করতাম না। যেখানে পাত্তাই দিচ্ছে না শাকিব খান, কিন্তু তারা দুজন এখন এটা আপনি কেমনে বলতে পারেন, যে কেমনে বলতে পারেন যে পাত্তা দিচ্ছেন? আপনি কি দেখছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে তো, কোনো কমেন্টে রিপ্লাই দেয় না। আর শাকিব খান তো নিজে ইন্টারভিউতে বলছে যে এরা দুজন আমার জীবনের প্রাক্তন। না দেখার কি আছে ভাই, এটা তো ভিডিওতে বলা। তাহলে বলতে হবে ভিডিওতে বলছে না, তাহলে বলতে হবে বাংলাদেশের যদি বেহায়া দুইজন মানুষ থাকে, একজন হচ্ছে যদি বলে থাকে, আমি জানি না, নিউজ হয়েছে, তাহলে দুইজনে অনেক বেহায়া প্রকৃতির নিউজ আসছে, এজন্য তারা যায়। আমি হলে যেতাম না। আমি তন্নি আপুকে একটা ইন্টারভিউতে বলতে শুনেছি, উনিও বলেছেন যে কেন রে ভাই তোমরা শাকিব খানের, আপনার সাথে আমি শুনেছি, কেন রে তোমরা এরকম একটা মানুষকে নিয়ে পড়ে থাকো। আমি হলে কখনোই যেতাম না। তার মানে ওনার মেন্টালিটির সাথে আমার মিলে, আমি হলে যেতাম না। যেখানে আমি নিজে আর্ন করি, ঠিক আছে, অ্যাজ এ আমার বাচ্চার বাবা, তুমি অতটুকু পর্যন্ত ঠিক আছে যাও। আমি হলে তোর বাসায় কোনোদিন পাঠা দিতাম না, আমি বাচ্চাকে পাঠাতাম, যাও তো এটা তোমার বাবার বাড়ি, দেখা করে আবার চলে আসো। নিশ্চয়ই তাদের নানি আছে, আমি নানিকে দিয়ে পাঠিয়ে দিতাম, আমি যেতাম না। ওই যে আমি দেখলাম একটা ভিডিওতে এরকম করে করে ভিডিও করতেছে, সাকিব খান তো পাত্তাও দেয় না, দেখলাম ও কেক কাটতেছে বাচ্চাদের নিয়ে। আমি যেতাম। এবং কমেন্টগুলো দেখেন, আজকে কিন্তু আমরা লাইভ শুরু করার আগে যে কমেন্টগুলো আসছে এখানে, আজকের লাইভের যে কমেন্টগুলো দেখেন, কি বাজে বাজে সব কমেন্ট এসে। অপুকে দেখেন, অপু বিশ্বাস ভণ্ড বিশ্বাস, একটা হিন্দু মহিলা, সেই মহিলা সাপোর্ট করে, তারা হচ্ছে ফালতু, এরকম লাভ ইউ অপু বিশ্বাস একজন বলতেছে, হ্যাঁ এগুলো বলছে, মানে এক একজন যেই কমেন্টগুলো করতেছে ওদের দুজনকেই, মানে অপুকে বেশি করে দেখলাম, বিকজ অফ মেবি ওর রিলিজিয়ন, বা এটা নিয়ে আসলে ধর্ম নিয়ে কেন কথা বলা, এটা নিয়ে বলা ঠিক না, ওটা তো ওরা বুঝেই বিয়ে করেছে সাকিব খান, রাইট? আর ধর্ম, এক ধর্মের মানুষ আরেক ধর্মের মানুষকে বিয়ে করতেই পারে, মানুষের একটু মিনিমাম সেলফ রেসপেক্ট থাকা উচিত না? আমি সেটাই বুঝছি। আবার এটা তো আপনাকে আমি বললাম, রাইট। আবার দেখেন বুবলি আবার কি করছে, যেহেতু তার নিজের প্রোডাকশন হাউস খুলছে, বিগ প্রোডাকশন, সে ওইখান থেকে উইশ করছে, ওইটাকে সে তার পেজে শেয়ার দিছে, মানে ওইটারও সে একটা শাকিব খানকে দিয়ে প্রমোশন। গট মাই পয়েন্ট? মানুষ এগুলো করতেছে যে ভাই রে ভাই কি বুদ্ধি, যে শাকিব খানকে দিয়ে প্রমোশন করে যাচ্ছে বার্থডেতে। এটা শোনার পার্সোনাল ব্যাপার। এখন মানুষ তো বুঝে জিনিসগুলা, তাই না? যাক, আপনি মন খারাপ করেন না, আমরা একটু ঈদের ঘটনা আসবো। ওকে, আমি শুনি আপনার ঈদের, আপনার কি কি হচ্ছে, আপনার ঈদের কি প্ল্যান, আপনার ফ্যাশন হাউসের কি বলে আছে শুনি, এবার ট্রেন্ড কি, এবার ঈদে কি আপনাদের স্টাইল কি? এবার ঈদে তো যে ঘাড়ারা সারারা কিছু শর্ট কামিজ আসছে, এগুলো ট্রেন্ডে ছিল। এটা হচ্ছে বিজ্ঞাপন বিরতি, আপনারা জানেন না, আমরা আবার গসিপে আসবো। আপনারা গসিপই দেখেন, দেখলাম বাপরে এত মানুষ দেখতেছেন। কত মানুষ দেখতেছেন এখন? অনেক ভিউজ ভাই, আপনার অনেক ভিউজ ভাই, অনেক ভিউজ আপনার। দাঁড়ান আমি আপনার ভিউজটা দেখাই না। হ্যাঁ, আপনি কথা বলতে থাকেন, আরে দেখাচ্ছি। আপনি আমি দেখছি তো, আপনি একটু দেখান না কত কত। আচ্ছা বলেন, কি সারারা ঘাড়ারা এগুলো আসছে, দেখো। আচ্ছা হ্যাঁ বলেন এখন। হ্যাঁ, ওই তো সারারা ঘাড়ারা, তারপরে আপনার ছোট, এখন একটা ছোট ড্রেসের ট্রেন্ড আসছে আবার, শর্ট কামিজ যেগুলো, ওগুলো এসছে।
তারপরে ডিজাইনার পিস তো আছে, যেগুলো ডিজাইনার হয় ওগুলো আছে। তবে এবার আলহামদুলিল্লাহ খুব ভালো বিজনেস হয়েছে, খুবই ভালো বিজনেস। অনলাইনে আমরা খুব ভালো করেছি। তো আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, আমার অনলাইন যে পেজটা আছে ওটার সাথে থাকবেন। শপার্স ডিজাইনার হাউস, এটা এবার এত প্রমোশন হয়েছে, এত প্রমোশন হয়েছে, এটা আর আমার প্রমোশন করার কিছু নাই। আর আমার ওই বাড়ির শখ আছে, ওকে তো আমি অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়েছি। তো ওকে নেওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ আমার খুব ভালো যায়। আচ্ছা, আপনার যেহেতু বারিশের কথা বললেন, বারিশকে নিয়ে প্রচুর দুর্নাম, আমি কি একটা দুটো দুর্নাম সাকসেসফুল মানুষ যারা থাকে তাদের দুর্নাম বেশিই থাকে, লাইফে যারা সাকসেসফুল হয় তাদের দুর্নাম থাকবে। ওকে, কোশ্চেন করার আগে অ্যানসার দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, অ্যানসার দিব না। আচ্ছা বলেন, তাহলে বলেন একটু। হ্যাঁ, মানে যে দুর্নাম কি বলবেন আপনি, বলেন। দুর্নাম বলতে ওর সাথে তো অনেকেই জেলাস, যেটা ট্রু, যেটা সত্যি কথা। ওর সাথে অনেকেই জেলাস। আমি কিন্তু এই বারিশকে দিয়ে 2000 টাকা দিয়ে লাইভ করিয়েছি। আমি অন স্ক্রিনে আপনাকে বলছি, লাইভে বলছি, করেছি। কিন্তু সেই বারিশকে আবার আমি 1 ইয়ারের জন্য অনেক টাকা দিয়ে নিয়েছি। কেন? এটা সে ক্রিয়েট করতে পেরেছে, ওই জায়গাটা সে অনেক কষ্ট করেছে, অনেক কষ্ট করে যেতে পেরেছে ওখানে। সে মানুষ তো বললেই হবে না যে সে নিতা আম্বানি, এই আম্বানি, ফুটাঙ্গিরি আম্বানি, এগুলো তো আর বললেই হবে না। এটার পিছনে যে কত শ্রম ছিল, ইভেন দো তার হাজবেন্ড তাকে অনেক সাপোর্ট করেছে, সীমান্ত ভাই। বাড়ি যখন আমার লাইভ করে তখন সারাক্ষণ দেখতাম ওর হাজবেন্ড ওর সাথে থাকে। তখন বয়ফ্রেন্ড ছিল, তারপর তো তারা বিয়ে করেছে। তো বারিশকে নিয়ে অনেকে অনেক কথা বলবে, বাট আমি ওকে অনেক সেলিউট জানি। ওকে দেখলে আমার মনে হয় যে একটা মানুষ এত কাজ কিভাবে করে। আমি খুব ইন্সপায়ার হই বারিশকে দেখলে। আমার ইচ্ছা করে যে আমি তো ওর চেয়ে অবশ্যই বড় হব। আমার ইচ্ছা করে যে ও যেরকম কাজ করে আমি এরকম সারাদিন কাজ করি। আমার কাজ করতে খুব ভালো লাগে, আমি সারাদিন কাজ করি। আমারও ইচ্ছা হয় যে আমি সারাদিন, তো ওকে আমার মনে হয় আপনারা জেএলএসসি না করে ওকে অ্যাজ এ কি বলবো আমি, মডেল হিসাবে আপনাদের কি বলে, হ্যাঁ মডেল হিসাবে আপনারা চিন্তা করে তাকে আপনারা আগে যান, আপনাদের জন্য ভালো। আপনারা খামাখোর সাথে জেএলএসসি করে কিছু করতে পারবেন না, জেএলএসসি করে। যেহেতু আপনি একজন উদ্যোক্তা, অনেক উদ্যোক্তা, এই যে কয়েকদিন আগে আমার, একদিন আগে একটা আমি ভিডিও দিছি, যেটা এই যে বারিশের লাইভে আমার 1 টাকাও সেল হয়নি, কিন্তু 1 মাসে 3 বার তার পেমেন্ট দিয়েছিল। আলহামদুলিল্লাহ, আমার তো প্রায় 30টা ড্রেস করছে, তার মধ্যে 15-20টা সেল। আপনার এক্সপেরিয়েন্স শুনতে যাচ্ছে একটু পজিটিভ। আমারটা আলহামদুলিল্লাহ, আমার তো ভালো, আমার তো খুব ভালো সেল হয়েছে। হ্যাঁ, আমার তো ভালো সেল হয়েছে। আমার সেল হলে আমি বলবো না। আমি লাইভ করেছি, আমার প্রায় 30টার মতো ড্রেস করছে, 15-20টার মতো সেল হয়ে গেছে। ওকে ওকে, গ্রেট। আমার রেসপন্স ভালো। এখন অনেকে ভাইরাল হওয়ার জন্য আসে, বলে একটা মেয়ে দেখলাম যে প্রথম যখন বারিশ মেকআপ আর্টিস্ট খুব সম্ভবত মেকআপ টেকআপ করে আসছে, কোনো খবর নেই কোনো কিছু। যখন এই যে বারিশ কিনে একটু শুরু হলো তখন এসে তার পেজ প্রমোট করার জন্য একটার পর একটা সে লাইভে সেই বারিশ এটা করছে, বারিশ ওইটা করছে। ভাই তাকে মিনারেল ওয়াটার খেতেছে, ওইটার মধ্যে নোংরা ছিল। তো একটা মানুষ তো নোংরা মিনারেল ওয়াটারের ফুলে খাবে না, রাইট? আমি ওগুলো খাবো না। আর সে যেহেতু কাজ করে, সারাদিনই তাকে কাজ করতে হয়, সে তো অবশ্যই মিনারেল ওয়াটার খাবে। সে তো নর্মাল পানি খেয়ে তার যে শরীরটা খারাপ হয়, তার 3-7 দিন তার বাসায় পড়ে থাকতে হবে, তার কাজগুলো কে করবে? রাইট। সো আপনার এক্সপেরিয়েন্স ভালো? আমার এক্সপেরিয়েন্স ভালো, আমার আগেও ভালো ছিল। আমি যখন 5 বছর আগে ওকে নিয়ে কাজ করেছি, এখন আমার এক্সপেরিয়েন্স ভালো। ওকে, সে খুব প্রফেশনাল। ওকে, ওইটাই। বাট অনেকের সাথে হয়তো এরকম না, আপনার এক্সপেরিয়েন্সটা ভালো, অনেকের সাথে তো এরকম না। হতে পারে, আমি তো জানি না, হতে পারে হয়তো, বা হয়তো এখন চেঞ্জ হয়েছে, এটাও হতে পারে। She was talking about 2 years back. দেখেন তখনকার কাহিনী এখন নিয়ে আসছে, এখন আসে ভাইরাল হওয়ার জন্য। হতে পারে, সেটা হতে পারে যে বারিশ ভুলভাল লাইভ করে অনেক টাকা নেয়। ভুলভাল লাইভ করে? আমি তো দেখি ভালোই করে লাইভ। হ্যাঁ, যে পেজে এসে মেনশন করে না অল দ্যাট, ওগুলো বলতেছে। বাট আমি জানতে চাইলাম, যেহেতু একজন যদি নেগেটিভ বলে, আপনার এক্সপেরিয়েন্স শুনতে চাইলাম, যেহেতু পজিটিভ এক্সপেরিয়েন্স না। অনেকে আবার আমাকে অনেকে আরো জিজ্ঞেস করছে, তখন বলে কি, ও আচ্ছা আপনার সাথে করবে না তো, কারণ আপনাকে তো আপনার সাথে করলে তো সে পার পাবে না, এইজন্য আপনার সাথে করবে না। আমি বলছি না। তার মানে আপনি এরকম কানে আসছে আপনার এসব কথা? হ্যাঁ, আমার কানে আসছে, আমাকে বলছে। আমি বলছি না, কেন? আমি এর আগেও যখন করেছি বারিশকে নিয়ে, আমার ঠিকঠাক মতো সে করে দিয়ে গেছে। বরং আমি নক দেওয়ার আগে বারিশ আমাকে নক দেয়, আপু কালকে কি লাইভটা হবে আমাদের? আমি অনেক সময় ভুলে যাই, আমি এত প্রেসারে থাকি, সবকিছু নিয়ে ভুলে যাই। ও কিন্তু আমাকে নক দেয়, আপু কালকে লাইভটা হচ্ছে, তাহলে এতটা সময় আমি চলে আসবো। আমার ক্ষেত্রে তো এরকম হয়নি। ওকে, তাহলে আপনার এক্সপেরিয়েন্স ভালো, হুইচ ইজ গুড। আর বারিশ তো নিয়ে ফাইট মাঝখানে হয়েছে, আপনি তনিকেও চিনেন, বারিশকেও চিনেন। তনি এন্টারপ্রেনার, আপনার মতো উদ্যোক্তা। বারিশ ব্র্যান্ড প্রমোটার, যেহেতু আপনি উদ্যোক্তাদের দলে, বারিশ ব্র্যান্ড প্রমোটার, আপনারা দুজন একসাথে না, যেহেতু একসাথে কাজ করেন, ওদের ব্যাপারটা কিভাবে দেখছেন আপনি? আপনার কি মনে হয়েছে যে এই জিনিসটা ঠিক ছিল কিনা, বা আসলে আপনাদের জন্য কতটুকু ছিল? আমি কোনো কমেন্ট করতে, মানে কোনো কমেন্টই করতে চাই না, বাট এক্সপেরিয়েন্স সেটা বলছি আপনি ওটা পরে, বা আমি একদম বারিশ আর তনিকে নিয়ে আমি কোনো কমেন্ট করতে চাই না। না, বারিশ তো না, উদ্যোক্তা আর ব্র্যান্ড প্রমোটার যে এক্সপেরিয়েন্স, সেটা কথা বলছি আমি। তো আমার এক্সপেরিয়েন্স ভালো ছিল। ওর সাথে না রে বাবা, আপনারা ওর সাথে শুধু কাজ করেন, কার সাথে কাজ করেন না? অনেকে তো অনেকের সাথে কাজ করে। আমি যাদের সাথে কাজ করেছি, ঝগড়া হলো, আপনার সাথে ঝগড়া হয় না। এখন দেখেন, আমি যাদের সাথে কাজ করেছি, আপনাকে শুনেন,
আপনার উপরে ঝগড়া হয় নাই, এখন আপনি পাশ কাটা যাচ্ছেন, আপনি বলছেন আমি বলবো না, আমি বলছি যদি আপনার সাথে ঝগড়া হয় তখন আমি আগে জিনিস সেই পাশ করতে আমার ভালো লাগবে। দ্যাটস হোয়াট আই এম সেইং যে যখন উদ্যোক্তার সাথে ব্র্যান্ড প্রমোটারের ঝগড়া হয় তখন আসলে জিনিসটা আপনারা কিভাবে হ্যান্ডেল করেন বা কিভাবে করছে? আমার তো হয়নি এরকম, আমি কিভাবে হ্যান্ডেল করব? আর আমি একটা ঝগড়াটা মানুষ না। উদ্যোক্তার সাথে হলো না একজনের সাথে, ধরুন তনির সাথে বাড়ির সাথে ঝগড়া হয়েছে, হ্যাঁ হয়েছে, আমি দেখেছি। সেই যে এইটাই বলছি, সেই যে আপনি আপনার পয়েন্ট অফ ভিউ কি ছিল সেটাই বলতেছি। একটা তো আপনার পয়েন্ট অফ ভিউ ছিল যে না এই জিনিসটা ঠিক হয় না বা এটা ঠিক হয়েছে না, এটা অবশ্যই আমাদের সোশ্যালে এসে সবকিছু, তো এটা তো আমাদের বাড়ি ঘর না, রাইট? এটা সোশ্যালে সবকিছু আসা উচিত না। কারোর সাথে যদি কারো মতের মিল না হয়, কোনো প্রবলেম হয়, ভাই কল আছে, একটা কল করো, কল করে একটা কথা বলো, কল করে কথা বললেই তো সেটা সলিউশন হয়ে যায়। এই মানে সোশ্যালে সেগুলো করা উচিত না, সেটা বাড়ি সেটা না, তো নিয়ে পড়ো না, কারোই না। সুন্দর এইটাই, আপনি যদি পাশ কাটা যান আপনার উপর যদি কিছু আসে তখন আরেকজনের সাথে কথা বললে কিন্তু পাশ কাটা যাবে, তখন তো আপনার ভালো লাগবে না। আমি তাহলে আপনার কোশ্চেনটাই বুঝতে পারিনি। আমি বলছি যে ওরা যেগুলো করেছে এগুলোর ব্যাপারে আমি কিছু বলতে চাই না, এটা তাদের পার্সোনাল ব্যাপার। আপনি উদ্যোক্তা হিসেবে এক্সপেরিয়েন্সটা আপনার কি মনে হয় জিনিসটা কিভাবে হইতে পারে? এটা সোশ্যালে আসা উচিত। হ্যাঁ, ওটাই বলছি, রাইট। আচ্ছা, আরেকটা হচ্ছে উদ্যোক্তা যারা বিজনেস করতেছেন আপনারা, তাদের মধ্যে অনেকেই ডিসঅনেস্টি দেখায়, হয়তো প্রোডাক্ট দেখাচ্ছে একটা, দিচ্ছে আরেকটা। এইটা নিয়ে আপনার এক্সপেরিয়েন্স কি বা আপনার মতামত কি? এটা তো একদমই ঠিক না। যারা করবে তারা তো লং টাইম বিজনেস করতে পারবে। নাম বলছি না, তারা না, আপনি নাম বলেন একটু শুনি, আমি জানি না। তনি তো মাঝখানে এইটাই ঝামেলা পড়লো না? ও আচ্ছা, তনি আপুর এটা হয়েছে। হ্যাঁ, আমি শুনেছি। এখন আসলে আমি নরমাল ড্রেস এনে বলতে পাকিস্তানি ড্রেস, অফ কোর্স ইউ স, আমি এটা শুনেছি। এরকম শুধু তনি না, আরো অনেকেরই এরকম ঘটনা। এই যে কয়দিন আগে যে জিনিয়াত নামে একটা সে কাশ্মীর ভিডিও জিনিয়াত, তার নিয়ে আসলে মঞ্জু ভাই, আমি আসলে 20 ইয়ার্স বিজনেস করি, তো আমার কিছু নিজস্ব, আমার কিছু ডিজাইন আছে, আমি এগুলো নিজে ডিজাইন করি। আমি একটু সোবার টাইপের ড্রেসই করি। আমি ওই যে লটে লটে যেরকম ড্রেস করে ওই রকম না। ধরেন আমি 100টা ড্রেস, আমি হয়তো এক্সক্লুসিভ কিছু ড্রেস আমি নিজে ডিজাইন করি। দেন হচ্ছে আমার ইন্ডিয়াতে কিছু সুন্দর সুন্দর কিছু বুটিক শপ আছে, ওখান থেকে আমি কালেকশন করে নিয়ে আসি। না আদারওয়াইজ আমি 20 ইয়ার্স একটা বিজনেস আমি রান করতে পারতাম না। আমার কিন্তু অনেক রিপিট কাস্টমার বসুন্ধরাতে। তো আমি তো এটা বলতে পারবো না এখানে কারা 2 নাম্বারই করছে, কারা কি করছে। আমি ইন্ডিয়া থেকে কিছু নিয়ে আসি। 2 নাম্বার কি সেটা দরকার নেই, আপনি এজ আ বিজনেস উইমেন এটা তো হওয়া উচিত না। আর এটা যারা হয় তারা অনেকদিন পর্যন্ত থাকতেও পারবে না। যে কোনো জিনিসের আপনার অথেন্টিক প্রোডাক্ট আপনার দিতে হবে, আপনাকে টাকাটাও তো তারা দিচ্ছে গুনে গুনে, আপনি জিনিসটা তো ওরকম দিবেন। আমি আপনাকে ছোট করে বলি, আমি জাস্ট একটা পেজ থেকে, আমার পেজের নামটা মনে নেই, তো ওরা একটা অ্যাড দিয়েছিল একটা ড্রেস, আমার খুব ভালো লাগছে। আমি কিন্তু আমার এত নিজের শাড়ি বলেন, আমার ড্রেস বলেন, 2-3টা আমার শোরুম, তারপর আমি অনেক সময় অনেক পেজ থেকে ড্রেস কিনি, আমার ভালো লাগে। তো আমি একটা ড্রেস দেখলাম, ওটাকে কোট সেট বলে, দেখে আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, ভালো লাগছে, আমি অর্ডার করছি। দামও ছিল না খুব, 4,500 টাকা মাত্র দাম ছিল। তো যখন নিয়ে এসছে আমার কাছে মনে হলো যেটা আমাকে দেখেছে সেটার সাথে আকাশ পাতাল ডিফারেন্স। আমি তো অবাক হয়ে গেছি, দেখেছি আমি কি অর্ডার দিলাম আর কি আসলো। দেন আমি ওই বয়টাকে টাকা দিয়ে শুধু ওর কনভিন্স দিয়ে আমি ফেরত দিয়ে দিচ্ছি। তো হচ্ছে এরকম। তো এই যে একটা তাদের, আমি যদি ভালো জিনিসটা পেতাম আমি কিন্তু আবার হয়তো বা একটা ভালো জিনিস দেখলে আবার আমি অর্ডার করতাম। এখন কিন্তু আমি অর্ডারটা করিনি তাদের, আমি কিন্তু যে ফেরত দিয়ে দিয়েছি, আমি ওই পেজটাকে আমি ব্লক করে দিচ্ছি। এরা 2 নাম্বার, এদের সাথে আমার থাকারই কোনো দরকার নেই। ওকে, এখন এসে আমরা আবার ছবিতে, আমরা বিজ্ঞাপন বিরতি ছিল, এখন ঈদের ছবি কতটুকু এক্সাইটেড আপনি? আসলে ছবি দেখেন নাকি বাংলাদেশের? আমি লাস্ট ছবি দেখেছিলাম মনে হয় রায়হান রাফির পরাণ দেখেছিলাম একটা, আর আরেকটা কি যেন রাফিবের ছবি আমার একটু দেখা হয়, যেহেতু সুন্দর ছবি বানায় উনি। আরেকটা দেখেছিলাম খাঁচার ভিতর কি একটা অচিন পাখি নাকি, এটা একটা দেখেছিলাম। আর এটা দেখার কথা ছিল লাস্টে, যেটা মুভি হলো, রিলিজ হলো, যেটা সুরঙ্গ দেখেছি। আরেকটা যেটা হলো কি যেন, ও সুরঙ্গ পরে সাকিব খানকে নিয়ে কি যেন একটা হলো, ও তুফান, ওটা আমার দেখা হয়নি। তবে এবার ঈদে আমার ইচ্ছা আছে একটু ছবি দেখা। এবার ঈদে তো সাকিব খানের বরবাদ, অন্তরাত্মা, বরবাদের একটা গান দেখলাম ইউটিউবে, আমার ভালো লাগছে, কি যেন মামা চাঁদ মামা নাকি, চাঁদ মামা, এটা ভালো লাগছে গানটা। ওকে, আপনাদের সময় হল কতগুলো ছিল? আমি যখন ছিলাম 95-96 আমি গেলাম, তো তখন ছিল 1200-1300 হল। তার আগে নাকি 1700-1800 ছিল, আমি শুনেছি। তখনই শুনছি হ্যাঁ হলে তো কমে গেছে, মাত্র 1200-1300 হল এইভাবে বলতো। এখন তো শুনি 150 হল।
এখন হল মনে হয় আছে ম্যাক্সিমাম হয়তো 60-70, বাট ঈদ আসলে পুরনো হল তাহলে আমি কি ছবি বানাবো বলেন এইবার? আপনি বলেন। ও মাই গড, আমি তো ডিসহার্টেড হয়ে যাচ্ছি। ওদিকে পরে যাই, আমি কি ছবি বানাবো? ওদিকে পরে যাই, বাট ঈদ মুভি নিয়ে কথা বলি। এখনো তো 150 হল আছে, তো সেইখান থেকে তো বরবাদ পাবে ধরেন 100, বাকি 50টা তো সবার মধ্যে ভাগ হবে। সো ওইখানে বরবাদ, অন্তরাত্মা আছে, দেন সিয়াম, জঙ্গলি, তারপরে তো জিন, জেজের জিন, সজল ও সজলা, আল্লাহ জিনের একটা অ্যাড দেখেছি আমি, যেহেতু হ্যাঁ জিন 3 আমি ভয়ে শেষ। চক্কর আছে একটা, রাইট? ভয়ে শেষ। আমি তো এই মুভি মনে হলে যে দেখতে পারবো না, আমি অনেক ভীতু, মানে ভয়ের ছবি আমার খুব ভয় লাগে, মানে হরর মুভি খুব ভয় লাগে আমার। তো এটা দেখে আমার ভয় লাগছে। বাট ঈদের মুভি কেন এই প্রসঙ্গটা আসলো? আপনাদের সময় ঈদের মুভির সময় কি ব্যাপারটা ছিল? এখন আমাদের সময় তো অনেকগুলো মানে রিলিজ হতো, কমপক্ষে যেহেতু হল ছিল 12টা 15টা এরকম রিলিজ হতো মুভি। এখন মনে হয় 5-6টা করে হয়, তারপরে তো হল নেই। কিভাবে এরা কভার করে কি করে আসলে আমি জানি না। হলই যদি না থাকে তাহলে আমি তো এখন টেনশনে পড়ে গেলাম আপনার কাছে শুনে যে এক দেশে হল। রাইট, একটু একটা মেমরি শেয়ার করেন না। ওই সময় আপনি ঈদের কোনো রিলিজ, কোনো মুভি দেখেছেন? না, ঈদে আমার কোনো ছবি রিলিজ হয়নি, বাট আমি গিয়েছি। আমরা তো যেহেতু ইন্ডাস্ট্রিতে ছিলাম তখন তো মুভি দেখা হতো, আর তখন তো এত অপশন ছিল না আমাদের। যেমন এখন ফোনটা হাতে নিলেই অনেকগুলো অপশন, আমরা এইটাতে ঢুকছি, ওটাতে ঢুকছি, এটা করছি, ওটা করছি। আমাদের একটা ছিল টিভি আর ফিল্ম, এই দুটোই ছিল আমাদের অপশন। তো তখন ঈদে মুভি দেখতে যেতাম। ইভেন আমি ছোটবেলায় আমার মনে আছে আমার দাদির সাথে যে আমি মুভি দেখেছি, ওই যে কি যেন একটা মুভি আসছিল না, অঞ্জু ঘোষ, প্রাণ সজনী। তারপরে আরেকটা ছিল চম্পা ম্যাডামের, এখন আমার মনে আছে। আমার দাদি অনেক মুভি দেখতো, সেটা হচ্ছে আপনার ভেজা চোখ। চম্পা ম্যাডাম ছিল আর কাঞ্চন ভাই ছিল। ওকে, সো ঈদের মুভি ছিল এটা? ঈদের মুভি ছিল। ওকে, আর এখন লাস্ট কবে মুভি দেখছেন? লাস্ট আমি কবে দেখেছি জানি না, তবে পরাণ দেখেছি, সুরঙ্গ দেখেছি, এতটুকু জানি। সাকিব খানের ওটা দেখার খুব ইচ্ছা ছিল আমার, রায়হান রাফি ভাই যেটা বানিয়েছে তুফান, কিন্তু ওটা মেবি আমি তখন দেশের বাইরে ছিলাম বা কিছু একটা আমার। ও না, তুফান রিলিজ হলো, আজকে যাব কালকে যাব দেখবো, আমি দেশের বাইরে ছিলাম, আসছি, তারপরে তো এই যে আমাদের 5ই আগস্ট বন্ধ হয়ে গেল না সবকিছু। ওকে, সো ঈদের মুভি নিয়ে এক্সাইটমেন্ট এখন আর কাজ করে না এরকম? না। আচ্ছা, কি মনে হয় মুভি কোনটা হিট হবে? বরবাদ ছাড়া? বরবাদ তো হবে না, বরবাদ তো বরবাদ করে দিবে সব। শাকিব খান, বিকজ অফ শাকিব খান অবভিয়াসলি। তো শাকিব খান ছাড়া আর কেউ নাই? আর নাই কেউ আমাদের ইন্ডাস্ট্রি। বা মুভি অন্য কিছু হবে না? জঙ্গলিটা হতে পারে, কারণ কি জঙ্গলিতে আমি দেখলাম একটা দুটো গান দেখলাম, প্রিন্স ভাইয়ের গান তো, হ্যাঁ গান তো আমার কাছে মনে হচ্ছে যে জঙ্গলিটা একটু হতে পারে। জঙ্গলি দিঘির যে গানটা ওটা আমি দেখেছি, ওটা আমার কাছে ভালো লাগছে। ওকে, বাট বরবাদ নিয়ে যেটা কথা আসছে সেটা হচ্ছে যে বরবাদ হচ্ছে অনেকটা অ্যানিমেল থেকে ইন্সপায়ার্ড হয়ে অনেক সিনস, অনেক কিছু হয়েছে। তারপরে যদি ভালো মানে ঠিকঠাক ভাবে করতে পারে সমস্যা কি? বাট আমার কথা হচ্ছে সমস্যা কি? কোটি কোটি মানুষ দেখছে, আবার দেখবে, আমাদের সাকিব খান করছে, এটা আবার দেখবে। বাট সাকিব খানেরও কি এদিকে যাওয়া উচিত কিনা আমি সেটা বলতেছি। সাকিব খান একজন সুপারস্টার বাংলাদেশের, রাইট? আর ওইখানে অ্যানিমেল থেকে কপি করা, ধরে নেওয়া, ওইরকম হ্যাঁ কয়েকটা সিন তো মানে ট্রেলারে বোঝা যাচ্ছে। আমি ট্রেলার তো দেখিনি, আমি একটা গান দেখেছি, কতটুকু আসলে কেমন জিনিসটা আসলে জানি না, বাট আগে দেখি তারপর আপনাকে রিমেক তো না, বাট কপি যখন করতেছে সেটা বলতেছি। কপি তো আগেও হতো মঞ্জু ভাই। আরে বাবা, রিমেক ডিফারেন্ট জিনিস। রিমেক কেমন থেকে কেমন থেকে কেমন থেকে কেমন, তো রিমেক না রিমেক না, কপি কিন্তু আগেও হতো, অনেক ছবিতে কপি হতো। হ্যাঁ, বাট আমি বলি শাকিব খান বাংলাদেশের টপ সুপারস্টার না, তো সে এরকম মুভি কেন করবে যেখানে এই সিন, সে তো মুভি দেখছে, মুভি সবাই দেখছে, তো এই সিনটা যখন দেখতেছে সে তখন সাকিব ভাইকে আপনি জিজ্ঞেস করবেন বা আমাকে জিজ্ঞেস করবেন। না আরে ভাই, আপনি তো এরকম পাশ কাটালে হবে না, পানি খাওয়া ভুলে গেলাম আমি। আপনি পাশ কাটান কেন? যখন নায়িকার শুধু কথা বলতে হয় আপনি বলছেন, আপনি অন করেন, আপনি নায়িকা ছিলেন। আমি আপনাকে ওইভাবে জিজ্ঞেস করতেছি না, আমি বলতেছি যে আপনার পয়েন্ট অফ ভিউ আপনি বলতে পারেন, ভয় পেলে সেটা বলেন, আমি তখন বলে দিচ্ছি। না আমি কেন ভয় পাবো? কেন ভয় পাচ্ছেন? আপনি তো পাশ কাটা যাচ্ছেন। না এখন সাকিব ভাই মানে খান কেন করেছে এটা তো নতুন একটা ছেলে যদি করে এটা মানে বোঝা যায়। একটা শাকিব খান ভাই বাংলাদেশের টপ হিরো, সুপারস্টার, মেগা স্টার, মহারাজা উপবিশ্বাসের, না বুবলির মহারাজা উপবিশ্বাসের শাহরুখ খান, সেই শাকিব খান কেন এরকম একটা দুটো কপি সিন কেন করবে? দ্যাটস মাই পয়েন্ট, বিকজ লাইক ইউ নো উই অল লাভ হিম, রাইট? উনি হয়তো বুঝতে পারেনি করেছে, উই অল লাভ হিম, না সেটা উনি হয়তো বুঝতে পারেনি। এখন সবসময় তো সবকিছু মাথায় থাকে না। ডিরেক্টর শর্ট নিছে, ওনাকে দিতে বলছে, উনি দিছে, আবেগ কাজ করছে, বিবেক কাজ করে নেই, উনি হয়তো বুঝতে পারেনি। ওকে, আপনি একটু কালেক্ট করেন কয়েকটা মেমোরিজ, আমি নাম বলবো, তাদেরকে নিয়ে একটা দুটো মেমোরিজ আপনি শেয়ার করবেন। আপনার ক্লোজ ফ্রেন্ড শাবনূর, ভালো মেমোরিজ বলতে হবে, মেমোরিজ একটু কালেক্ট করেন আপনি। মেমোরিজ তো অনেক আছে, একটা বলেন না দেখি, অনেক শুনতে চাই, একটা শুনি। ওই সময় মেমোরিজ বলবো নাকি পরে যে আমরা অনেক গল্প? ওই সময় দুটো বলতে পারেন। আমাদের
আমাদের একটা মানে আমরা ফোন করেছিলাম 3টা ফ্রেন্ড, তো কথা হচ্ছিল আমরা ইসে যাব, কি বলে এটাকে, বাইরে ঘুরতে যাব আর কি। না না, সিডনিতে যাব না, আমরা যাব মালয়েশিয়াতে। তো ও আমাকে বলতেছিল যে ওখানে আমার আত্মীয় স্বজন আছে, আমরা ওইখানেই থাকবো। তো আমি বলতেছিলাম যে না, আমরা ওখানে থাকবো না, আমরা একটা কোনো 5 স্টার একটা হোটেল টোটেলে থাকবো। তো ওইটা আমাদের আর যাওয়াই হয়নি, ওইটা আমাদের মেমোরিজেই রয়ে গেছে। তো এটা একটা আমার জন্য মেমোরিজ, যে আমি 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 মানে কল্পনা করে ফেলছিলাম আমরা যাবো 3 জন, আমরা ঘুরবো, আমরা এটা করব, আমরা বিচে যাব, সুন্দর সুন্দর ড্রেস পরবো। তো এইটা আর কি আমার ওই কল্পনাতেই মেমোরিজ হয়ে গেছে। এটা হয় না, একটা মেমোরিজ বলুন যেটাতে আপনারা প্রেজেন্ট ছিলেন, প্রেজেন্ট ছিলাম। একটা স্মৃতি এটাকে বলে, এটা তো প্ল্যানিং ছিল যেটা ফেল। অনেক অনেক মেমোরিজ আছে। একটা মেমোরিজ বলেন। একটা মেমোরিজ বলতে গেলে তো বলতে হবে আমি, তারপরে ভাবেন আপনি, মনে করেন, কোনো প্রবলেম নেই। না ভাববো কেন, আমার মনে তো আছে অনেক মেমোরি। আমরা শুটিং করছিলাম, আমি, সালমান ভাই, শাবনূর, তারপরে আমার এক ফ্রেন্ড ছিল, প্রডিউসার ছিল। তখন আমাদের ওই যে কি বলে একটা নতুন ইটা হয়েছিল, ওটা কি বলে ওটাকে, লেকটাকে কি নাম বলে ওটা, লেকে মেরি অ্যান্ডারসনের কথা বলতেছেন? না না না, উত্তরের এদিকে কি বলে, আচ্ছা দিয়াবাড়ি। দিয়াবাড়ি না, দিয়াবাড়ির সাথেই ওই ফ্যান্টাসি কিংডম না, ফ্যান্টাসি না, এই লেক বলতেছেন না কেন? কি যেন ওই যে ওখানে পিঠা টিঠা বানাতো, আমরা যে খেতাম, আমার তো একদম মেমোরি। আশুলিয়ার কথা বলতেছেন? আশুলিয়া একদম তো তখন নতুন, মানে মাঝখান দিয়ে আপনার কি বলে এটাকে, রোড, দুই সাইডে নদী। হ্যাঁ, তো আমার শুটিং হচ্ছিল, ও আসলো শুটিং থেকে, আমার তো খুব ক্লোজ ছিল। তো আমরা তখন ওখানে রাত্রে গেলাম, ওখানে যে আমরা পিঠা খেলাম, তারপরে অনেকক্ষণ ছিলাম। সালমান ভাইও ছিল, ওর তো তখন ওই গাড়িটা ছিল, জোরে গান ছেড়ে আমরা অনেকক্ষণ ছিলাম। ওইটা আমার কাছে খুব, তার তো কিছুদিন পরে ভাইয়া আর নাই, এটা আমার খুব মানে খুব ভালো লাগছে, এটা একটা মেমোরিজ আমার জন্য। মৌসুমী আপুর সাথে আসলে কি কাজ করতে করতে যতটুকু ততটুকু, এরপর আর ওইভাবে ওনার সাথে আমার মেশা হয়নি। কোনো মেমোরি নেই না, ওনার সাথে একটা মেমোরি বলতে গেলে বলবো, আমি যখন আমার দোকান ওপেনিং করলাম, শপটা আমার এসে, তো উনি এসেছিলেন, আমাকে খুব ভালোবাসেন, ওটা ওইখান থেকে সানি ভাই এসেছিলেন, মৌসুমী আপু এসেছিলেন। তো এটা আমার জন্য একটা মেমোরিজ, আমার দোকান ওপেন করে দিয়ে গিয়েছেন। ওকে, করোনার আগে সেটা। ওকে, আরে আর কি বললাম, পূর্ণিমা? না, পূর্ণিমার সাথে আমার জাস্ট এমনি হাই হ্যালো হয়েছে, যাওয়ার আসার পথে কোনো মেমোরিজ নাই। আপনার একটা সুন্দর মেমোরি বলেন, যে কোনো নায়ক বা নায়িকার সাথে, যেটা আসলে এখনকার মানুষ রিলেট করতে পারবে এবং ভাববে যে ওয়াও উনি এরকম ছিল। আমি বুঝিনি আপনার কোশ্চেন। মানে ধরেন একটা মেমোরি থাকে না, যে ওনার সম্পর্কে আপনি বললেন, সেই কথাটা শুনলে, ওই মেমোরিটা শুনলে এখনকার মানুষ জানতে পারলো যাচ্ছে উনি এরকম ছিল। ও আচ্ছা, সেটা তো সালমান ভাই। একটা মেমোরি শেয়ার করতে উনি তো মানে এক্সিলেন্ট একটা মেমোরি শেয়ার করতে হবে, গল্প বা ঘটনা। একটা ঘটনা, ওই যে আমরা যখন, আমার একটা গান আছে যে ধরেছিলাম বাজি তোমাকে করাবো রাজি, ওটাতে আমাদের দুজনের হাতে হ্যান্ডকাপ পরানো ছিল। আমরা বাসা থেকে পালিয়ে আসছি, তো আসার পরে পুলিশ আমাদের ধরে হ্যান্ডকাপ করে দিয়েছে। তো ঘরের ভিতরে আমাদের একটা গান ছিল, বারবার আমার ইটা মানে লাল হয়ে যাচ্ছিল। তো ওটার মধ্যে আবার একটা ছিল যে ভাইয়া ডিগবাজি দিবে, ডিগবাজি দিয়ে এই করবে। গানটা আপনি দেখেন তো, দিতে যে প্রেমের বাজি, ধরেছিলাম বাজি তোমাকে করাবো রাজি, সার্চ দিলে গানটা চলে আসবে। তো দিতে যে হয়েছে কি, আমার হাতটা একদম এরকম হয়ে আরেকটু হলে ভেঙেই যেত, একদম এরকম হয়ে গেছে, পর দেখে একদম লাল হয়ে গেছে। তো ভাইয়ার সাথে সাথে মানে আমি দেখার আগে উনি প্রোডাকশন করে চিৎকার করতেছে। তো সবাই আসছে, এসে খুলে ওনার তখন যে রোমাল টোমাল বাতই করতো, সাথে সাথে ঠান্ডা, আবার ওনার একটা ফ্ল্যাক্সের মতো ছিল, তো ওটার মধ্যে ঠান্ডা পানি থাকতো আর রোমালের মতো থাকতো। তাড়াতাড়ি উনি এনে আমার হাতের মধ্যে, আমি কিন্তু একদম নিউ কামার ওনার সাথে তখন, মানে এই যে একটা নতুন, হ্যাঁ সাপোর্টিভ বা নতুন একজন ইসের প্রতি তার যে একটা কি বলে মানে সম্মান বলবো না কি বলবো, বা একটা আদর, কেয়ারিং যেটা, এটা অনেক বেশি ছিল না। এটা যদি আমি বলি তাহলে ভুলভাল হবে। রুবেল ভাই অনেক ভালো ছিলেন, বাপ্পা ভাই ভালো ছিলেন, মান্না ভাই ছিলেন, কারণ তখন কিন্তু আমি একদম নতুন, ওনারা সুপারস্টার তখন। সবাই কিন্তু খুব সাপোর্ট করতো তখন, সবাই সবাই সবার কথা আমার বলতে হবে। একজন সালমান ভাই একটু বেশি করতো, উনি একটু অন্য টাইপের ছিল, কিন্তু আপনি রুবেল ভাই বলেন, বাপ্পা ভাই বলেন, তারপরে মান্না ভাই এক্সিলেন্ট পারসন ছিল। শাবনাজ আপুর সাথে আমার দেখা হয়নি, উনি চলে গিয়েছেন, আমি করেছি। আচ্ছা, হ্যাঁ না কোথায় ওটা দেখেছেন আপনি? আমি না কতদিন আগে এগুলো ফেসবুকে ভাইরাল হয়েছে, আমি না বুঝি না, আমি বুঝি না। পরে আমি আমার জামাইকে জিজ্ঞেস করছিলাম যে এইটা কি বলে কি এটা হচ্ছে একটা মুভি, বাপ্পা ভাই মানে ছাকা টাকা খাই এই ধরনের আর কি। চাচা হ্যাঁ না কোথায়,
তখন আমি বুঝতে পেরেছি আচ্ছা এটা কোনো ফিল্মের। আচ্ছা আমাদের এক ফ্রেন্ড শামিমা ইভ্যালুয়েশন ইউকে ও ইউকে থাকে, শামিমা নক দিছে, কমেন্ট করছে যে সন্ধ্যা আপু কেমন আছেন, শি ইজ অ্যান অ্যামেজিং পারসন। থ্যাংক ইউ, ভালো পরিচয় না? থ্যাংক ইউ আমার সাথে শামিমা evaluation.uk ইউকে হতে পারে, হয়তো অনেকেই তো আছে। ইউ লুক ডিফারেন্ট ইন পাঞ্জাবি। হ্যাঁ সেটাই ডিফারেন্ট, পাঞ্জাবি পরি না তো আমি সেজন্য। আমি আমার ক্রেডিট আমি আজকে বলেছি আজকে সন্ধ্যা বলছে যে মঞ্জু ভাই আপনি পাঞ্জাবি পরেছেন, যেহেতু একদিন পরে ঈদের একটা ভাইব আসবে। রাইট রাইট, থ্যাংক ইউ। হ্যাঁ আমি আবার যেটা সামারে বা ক্যাজুয়াল পরিতে আমি আমার এত কিছু ভালো লাগে না, সেই জন্য পরি না। আচ্ছা ওকে, একটা দুইটা ঈদ নিয়ে একটু শুনতে চাইবো যে এইবার ঈদের আপনার কি প্ল্যান? আপনার বেবিরা আসতেছে, আপনার বাচ্চাগুলো? আমার ছেলে তো আমার সাথে আছে, মেয়ে আসছে না, মেয়ে আসবে মে মাসে, তো এই জন্য মনটা অনেক খারাপ। ফার্স্ট টাইম আমার বাচ্চাকে রেখে আমি ঈদ করছি। হ্যাঁ চলে যেতে পারতেন কই আমেরিকাতে? আচ্ছা আমেরিকা না এইখানে আমি কিভাবে ই করব, এত কিছু রেখে সবকিছু কে সামলাবে? ভাই 300 কোটি টাকা বিজনেস আপনাকে আমি বলিনি, হ্যাঁ ফালতু কথা বলবেন না। মানে 300 টাকার অ্যাসেট আছে তো ভাই, ওইটা নিয়ে সামলাতে হবে না। আচ্ছা না সেটা কথা না, তো কিভাবে তাহলে করবেন? ভিডিও কলে ছেলে আছে এরকম করে? কালকে যেমন আমি জানতে চাচ্ছি ঈদের কি প্ল্যান, ঈদের ভাইবটা কি? যে ঈদের শাড়ি আপনার কালকে যেমন বসলাম একটু না, এটা আমার ঈদের শাড়ি না, এটা আমার আমি বললাম এক বছর আগে শাড়িটা নিয়েছিলাম। না আমার বুটিকের না, এটা দিল্লি থেকে আমি নিয়েছি। আচ্ছা খুব সুন্দর। তো প্ল্যান হচ্ছে কালকে যেমন আমার শাড়িটা দেখে ক্লোজ করে একটু দেখো, দেখো শাড়ির কাজটা দেখো খুবই সুন্দর। দেখো তারপর দিকে দেখো কাজটা, আপনি তো করে দিচ্ছেন দিল্লির শাড়ি প্রমোশন করে দিচ্ছেন। দেখো খুব সুন্দর। না আমরা তো নাম বলতেছি না ভাই, বুঝলাম না আমি। আপনারা পাকিস্তানি ড্রেস নিয়ে কথা বলতে পারেন, দিল্লির ড্রেস নিয়ে কথা বলতে পারেন না? আমার না পাকিস্তানি ড্রেস ভালো লাগে না। আচ্ছা আমার লাগে না, আমার কাছে একই রকম লাগে পাকিস্তানি ড্রেস। কেন জানেন ইন্ডিয়ান কাপড়গুলো যেমন একটু ডিফারেন্ট কেন পাকিস্তানি ড্রেস? পাকিস্তানি নাটক আই ডোন্ট নো কেন পাকিস্তানি নাটক অনেকে দেখে, ওইটা থেকেই মনে হয়। আর আমরা তো ইদানিং তো পাকিস্তান প্রীতি একটু বেশি হয়ে গেছে। হ্যাঁ আসলে না ইদানিং নাকি আগেও ছিল? আগে ছিল কিন্তু আগে বের হয় না, আগে এক্সপ্রেস করতে পারতো না মানুষ, এখন করতে পারে আর কি, এইজন্য পাকিস্তান প্রীতি বেশি হয়ে গেছে। রাইট রাইট, এমনি কিছু বলতে চান? না না না, আমি হলো আমার বিজনেস রাজনীতি করি, আমি আর কোনো রাজনীতি করি না, বিজনেস নিয়ে রাজনীতি করি, এছাড়া কোনো রাজনীতি আমার কাছে নেই। ওকে, ঈদ নিয়ে আপনি শেষ করেন নাই? হ্যাঁ, তো আপনার ভিডিও কলে ওর সাথে কথা হবে। আমার বোন আছে আমেরিকাতে, নিউ ইয়র্কে আছে, তো ওখানে মেবি ও কালকে যাবে আর কি। ওদের যদি আমাদের যদি পরশুদিন ঈদ হয় তাহলে ও কালকে যাবে, ওর সাথে ঈদ করবে। আর আমার আর কোনো প্ল্যান নেই। আমার বোন ভাই এখানে আছে, হাজবেন্ড বাচ্চা, ওদের সাথে কালকে আমার বোনদের সাথে মেবি কালকে যদি চাঁদ রাত হয় একটু বাইরে যাবো, খাবো টাবো, একটু ফুচকা টুচকা খাবো, মেহেন্দি টেন্দি লাগাবো, রাত্রে আসবো, বাসায় রান্না করবো। রান্না করেন আপনি? হ্যাঁ। আচ্ছা কি আপনার সবচেয়ে ফেভারিট কি রান্না? আপনি কোনটা রান্না ভালো পারেন? আমি সব রান্না ভালো পারি, আমি পিঠা থেকে শুরু করে আপনার যে বলে সব রান্না ভালো পারে তার মানে সে আসলে না। আপনি আমার ভাই বোনদের জিজ্ঞেস করতে পারেন, বলেন কোনটা ভালো। আমার গরুর গোশত অনেক ভালো হয়, আমার রোস্ট অনেক ভালো হয়, তারপরে বাঙালি খাবারও আমি রান্না করতে পারি, ভর্তাও আমার অনেক ভালো হয়। কোনটা আমি বলবো না, আপনি বলেন যেটা ভালো সেটাই বলেন। সবগুলোই ভালো। ফেভারিট কি এর মধ্যে? আমার খিচুড়ি অনেক ভালো লাগে, ভুনা খিচুড়ি। আপনার রান্না করাটা? আমার রান্না করাও ভালো লাগে, কেউ রান্না করে দিলেও ভালো লাগে। আচ্ছা আপনার রান্না করা সবচেয়ে ভালো ডিশ কোনটা? হ্যাঁ এটা তো যারা খায় তারা বলতে পারবে। আমার যেমন ভাই বোনরা সবাই বলে যে আমার রান্না অনেক মজা হয়, যেটাই রান্না করে ওদের কাছে ভালো লাগে। আমি কিভাবে বলবো? আমাকে খাওয়ার নাই, শুধু শুধু এখন চাওয়াবাজি মনে হইতেছে আমার কাছে। আপনি ঈদের দাওয়াত হইলে আপনি এসে খেয়ে নাও, অসুবিধা নেই। ওটা তো হবে না। আচ্ছা মৌমিতা মেহজাবিন কমেন্ট করছে আপনাকে, সন্ধ্যা আপুকে দেখে আমার 1995 এর ফিল্মের কথা মনে পড়ে, এখন থেকে ভালোবাসার নেই কারফিউ, পাশ করেছো, আমার বাবার ইন্টারভিউ। হচ্ছে গান না? গান। মঞ্জু ভাই এর যা কি ডিসপ্লেতে স্ক্রিনে ওনার মুভি সং শেয়ার করে, ওনাকে অনেকে চিনে না। আচ্ছা আমার এখানে শেয়ার করবো ওনার মুভিটা। আচ্ছা ওকে শেয়ার করে দিব, ওকে নো প্রবলেম। ওকে আচ্ছা আপনাকে আবার অনেকে কমেন্ট করছে যে তো ভালো ভালো আপুকে ভীষণ ভালো লাগে। লিজা জামান লিখছে আপুকে ভীষণ ভালো লাগে। এই সবাই আপনার এই গানটার কথা বলে। সুইট কুকিং লিখছে, ওনার সিনেমার একটা গান ছিল, এখন থেকে ভালোবাসার নেই কারফিউ, পাস করেছে আমার বাবার ইন্টারভিউ। এটা কেমনে বুঝাই আপনাকে? এটা আমি যখন গাড়ি থেকে যেতে থাকতাম সারাক্ষণ দেখতাম শুধু রাস্তায় বাজতেছে বাজতেছে বাজতেছে, সারাক্ষণ এই গান বাজতো। এটা তো সুপার হিট একটা গান, সুপার ডুপার হিট, মানে প্রিয় তুমি সবচেয়ে সুপার হিট গান আমার এটা। ওকে শামীম আবার কমেন্ট করছে, এই মশা সরো। শামীমা কমেন্ট করছে, হ্যালো মঞ্জু ভাই আবার কেমন আছেন, সরি এবার দেখা হলো না, তুমি বললা ফোন করবো আমাকে, পরদিন 12টা টাইম দিলাম তোমাকে, তুমি ফোন করো নাই, বেয়াদব মেয়ে, দেখা না করে চলে গেছো। ও ইউকে থেকে আসছিল ফর আ উইক মনে হয় বা 2 উইকস, আবার চলে গেছে। আবার আসো। ও চলে গেছে আবার, দেখা হয়নি এটাই বললো, বাট আবার আসো, উইল ডেফিনেটলি ক্যাচ আপ। ওকে
ইমরান হোসেন কমেন্ট করছে ওই আপনার ওই কমেন্টের ধরে যে বারিশ ভালো একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ব্র্যান্ড অ্যাম্বাসেডর না, ব্র্যান্ড প্রমোটার। ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর লিখছে। ওকে রাইট। তুমি তো আচ্ছা এগুলো অনেকগুলা এসে ও কি ওকে তারিনা জাহান ফারিয়া লিখছে সত্যি বলা মানুষকে টার্গেট করে এক কথা নেই আর আপার কমন সেন্সের অভাব কি কি লিখতেছে কিছু বুঝি নাই। আচ্ছা ওনার কথা ঠিক না, উনি কেন দিবে অন্যায় অন্যায় না দেওয়া। আচ্ছা আমি কথা বুঝতেছি না, ঠিক মতো লিখো তাহলে আমি পড়তে পারবো। তোমার মিনিংলেস লাইন মানে লাইনটার মিনিং বুঝতেছি না আমি, মিনিং দিলে ভালো লাগবে। আচ্ছা ওকে শর্মিষ্ঠা কেশ লিখছে লাভ ইউ অপু বিশ্বাস, ভেরি গুড। মমিতা ফারুক লিখছে অপু বিশ্বাস ভণ্ড বিশ্বাস একটা ফালতু। ভাই কমেন্ট এরা যেভাবে যেভাবে করে কেমন যেন মানে ওদেরকে এক একজন পুরো এক্সট্রিম কমেন্ট করে, মানে এক্সট্রিম হয় খুব আই লাভ ইউ অপু বিশ্বাস, লাভ ইউ না হলে এখানে তো আমার মনে হয় দুইজন মানে হয়ে গেছে, ঝগড়া ভাগ হয়ে গেছে। যে বুবলি বেস্ট ও বলে অপু বেস্ট, অপু বিশ্বাস গ্রুপ আছে, একটা বুবলি গ্রুপ আছে। তবে আমার কাছে মনে হয় যে বুবলির চাইতে আমি তো কিছু কিছু কমেন্ট দেখি, সরি বুবলি যদি মাইন্ড করে করলে করতে পারে, বাট আমি কমেন্ট যেটা দেখি সেটা বলি। মানে বুবলির চেয়ে আবার অপুর ফ্যান ফলোয়ার বেশি বা ওর পজিটিভ কমেন্টটা বেশি আসে খুব সম্ভবত। আমি দেখি মাঝে মাঝে কমেন্টগুলো। রাইট ওকে আমরা শেষ করতে পারবো, কিন্তু আপনার ঈদে কি কি কালেকশন আসছে একটু বলেন, তারপর আমরা শেষ করতে পারবো। ঈদের তো কালেকশন সব অলমোস্ট শেষ, কি কি আর আসবে এরপরে সামারে কি সামারের জন্য আবার আমরা প্রিপারেশন নিব। ঈদের পর থেকে আমার কিছু নিজের প্রোডাকশন হাউসের কিছু কাজ হবে। আচ্ছা একটু বলেন আপনি প্রোডাকশন নিয়ে কথা বলছেন, কোন প্রোডাকশন? আপনার প্রোডাকশন হাউস গুলবার ফিল্মস, সেগুলো আপনি বলছেন। না আমি তো প্রথম আমার প্রোডাকশন হাউস বলতে আমার তো এখন অনেকগুলো প্রোডাকশন হাউস। আমার যেটা ড্রেসের ওটা আবার আমাদের যেহেতু সামার চলে আসছে, ঈদ শেষ অলরেডি চলে আসছে। হ্যাঁ সামার চলে আসছে না, সামারে তোমার কালেকশন চলে আসছে, আমার নিজের করতে হবে কিছু কিছু কালেকশন আসছে আর কিছু তো আমার নিজের প্রোডাকশন করতে হবে, ওগুলো আমি করব। তারপরে আমার লঞ্চ হচ্ছে আপনার গুলবাহার ফিল্মস, এটা আমি করব। তারপরে আমাদের একটা অ্যাওয়ার্ড ফাংশন শো করতে যাচ্ছি আমি, স্টাইলি অ্যাওয়ার্ড শো, যেটা ওটা করতে যাচ্ছি, এটা আপনার সাথেই হবে আমার। তো অনেকগুলো কাজ আছে, আরো কয়েকটা প্ল্যান আছে। হ্যাঁ আরো কয়েকটা প্ল্যান আছে, আমি ইভেন্ট নিয়েও কাজ করছি। বিকজ ইজ ইট লাইক ইওর প্যাশন যে আপনি ফিল্ম নিয়ে কাজ করছেন, ফিল্মে ছিলেন আপনি, এইজন্য কি এরকম মিডিয়াতে কাজ করা বা মিডিয়ার জন্য কিছু করে এরকম মিডিয়ার জন্য কিছু বিজনেস না, বিজনেস তো অবভিয়াসলি আছে। যারা বিজনেস তারা মনে করবেন যে বিজনেস ছাড়া আগাবে না, বিজনেস তো করতেই হবে। কিন্তু আপনি বিজনেস করতেছেন যেটা আপনার প্যাশন, যেটা আপনি জানেন, প্যাশনটা বিজনেস দুটোই আমি বলবো, না হলে হবে না। না হলে হবে না, বিজনেস তো থাকতে হবে, প্যাশনটা থাকতে হবে, দুটোই হতে হবে। ওকে এনিথিং এলস আপনি কিছু বলতে চান? আমরা তাহলে শেষ করব। কি বলবো, সবাইকে ঈদ মোবারক, সবাই ভালো থাকবেন, ঈদ মোবারক। আর মঞ্জু ভাইয়ের সাথে থাকবেন। আমার নতুন একটা পেজ আসছে গুলবাহার ফিল্মস, পেজটা আমরা ওপেন করেছি, ওটা হচ্ছে ইউটিউব চ্যানেল ওপেন করেছি আমরা। লঞ্চটা করব আমি মে মাসে করব এটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈদ মোবারক সবাইকে। আমাদের জন্য দোয়া করবেন। দাঁড়াও, অস্থির হয়ে গেল, বুঝলাম না আমি, মানে সন্ধ্যাবার কথা শেষ মানে আমার কথা শেষ, বুঝলাম না। কাশো আরো গাইস থ্যাংক ইউ ফর ওয়াচিং। আপনাদের কমেন্টগুলো আসছে, অনেকগুলো কমেন্ট মিস করে গেছি বিকজ আমি বুঝি না অনেকগুলো লাইন, আর কিছু কিছু কমেন্ট যেগুলো খুব অফেন্সিভ কমেন্ট সেগুলো তো আমরা আসলে উপু জায়গায় নিয়ে বলছেন, ঠিক হয় নাই। কমেন্টগুলো ঠিক মতো করেন। ঈদ আসতেছে সামনে, সবাই সেফলি ঈদ করেন, এনজয় করেন। অ্যান্ড আমাদের এখানে যে সবার একটু বলতেছিল যে ঢাকায় এখন যে আইন শৃঙ্খলার যে সমস্যাটা সেটা হয়তো ঠিক হয়ে গেছে, অনেকগুলো ইউনিট নামছে অ্যান্ড এখন ঢাকা একটু ফাঁকা। আর যারা নতুন ড্রেস পরে বেরোবেন একটু সাবধানে, ধুলোবালি থেকে সাবধানে বেরোবেন, আর একটু ঘর টর দেখে শুনে রাখেন, বিকজ সবাইকে একটু সাবধানে থাকতে বলছে আমাদের গভর্নমেন্ট থেকে। ওকে গাইস থ্যাংক ইউ অ্যান্ড ঈদ মোবারক ইন অ্যাডভান্স।